আচ্ছা, আজকে আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম ইলেকট্রোলাইট ব্যালেন্স, আজকে পড়বো ইমব্যালেন্স। ঠিক আছে। আচ্ছা, তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের হচ্ছে ডব্লিউবিএইচআরবি এর জন্য একটা নোটিশ পাবলিশড হয়েছে, যেটাতে হচ্ছে তোমার একটা ফান্ড রিলিজ করেছে। ঠিক আছে, তো কাজে আমাদের সিবিটি এক্সাম খুব তাড়াতাড়ি হবে। সবাই মন দিয়ে পড়াশোনা করবে। বেশি দেরি করছি না, আমরা টপিকে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, আলোচনা শুরু করে দিই। আচ্ছা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। তোমরা প্রত্যেকেই জানো কি কি ইলেকট্রোলাইট রয়েছে। তার মধ্যে ফার্স্ট ওয়ান দেখো, যে সোডিয়াম। সোডিয়ামের নর্মাল ফাংশন কি, যে সোডিয়াম কি ফাংশন করে। দেখো, যে সোডিয়াম কন্ট্রোল অ্যান্ড রেগুলেট এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম। আমাদের বডিতে যে এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম রয়েছে, সেই ভলিউমটাকে কি করছে, কন্ট্রোল করছে এবং রেগুলেট করছে। আর কি করছে, হেল্প ইন মাসেল কন্ট্রাকশন অ্যান্ড ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস। আমাদের বডিতে যে নার্ভ ইম্পালস যে হয় বা মাসেল কন্ট্রাকশন হয়, সেটাতেও কে হেল্প করছে, সোডিয়াম। দেন দেখো, যে রিলেটেড টু লস অর গেইন অফ ওয়াটার। আমাদের বডিতে যে ওয়াটার লস হবে নাকি গেইন হবে, এটা কার সাথে রিলেটেড রয়েছে, সোডিয়ামের সাথে। দেন দেখো, যে ইমব্যালেন্স। দেখো, পয়েন্ট এ, হাইপোন্যাট্রিমিয়া। হাইপোন্যাট্রিয়াম আমরা কখন বলবো, যে ডিক্রিজড সিরাম কনসেন্ট্রেশন অফ সোডিয়াম লেস দেন 135 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তোমরা প্রত্যেকেই জানো যে সোডিয়ামের হচ্ছে তোমার নর্মাল ইয়ে লেভেল কত, বলো। নর্মাল লেভেল কত ছিল সোডিয়ামের? 135 টু 145। তাহলে দেখো, এখানে যখন কি হচ্ছে, যে 135 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার থেকে কমে যাচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি, যে হাইপোন্যাট্রিমিয়া। এবার তার কিছু কারণ রয়েছে, হাইপোন্যাট্রিমিয়ার কিছু কারণ রয়েছে। তার মধ্যে দুটো দেখো ইম্পর্টেন্ট রয়েছে, ইনক্রিজড সোডিয়াম এক্সক্রিশন। আচ্ছা, সোডিয়াম এক্সক্রিশন কি হচ্ছে, ইনক্রিজড হচ্ছে কিসের মাধ্যমে, বাই এক্সেসিভ ডায়াফোরেসিস। এক্সেসিভ ডায়াফোরেসিস, ডায়াফোরেসিস মানে কি, যে অতিরিক্ত পরিমাণে ঘেমে যাওয়াকে বলা হচ্ছে ডায়াফোরেসিস। ইউজ অফ ডায়ুরেটিক্স, যদি হচ্ছে ডায়ুরেটিক্স বেশি পরিমাণে ইউজ করা হয়, বা ভমিটিং হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, তখন কি হচ্ছে, যে সোডিয়াম হচ্ছে সোডিয়ামের যে লেভেলটা, সেটা কি হচ্ছে, এক্সক্রিশন বেড়ে যাচ্ছে। আর কি হচ্ছে, যে সিক্রেশন অফ অ্যালডোস্টেরন ডিক্রিজ, মানে অ্যালডোস্টেরনের যে সিক্রেশন, সেটা আবার কি হচ্ছে, ডিক্রিজড হয়ে যাচ্ছে। তো সেই কারণে হাইপোন্যাট্রিমিয়া হতে পারে। আরেকটা কি, যে ইনঅ্যাডিকুয়েট সোডিয়াম ইনটেক। যদি ইনঅ্যাডিকুয়েট পরিমাণে সোডিয়াম ইনটেক করে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু হাইপোন্যাট্রিমিয়া হতে পারে। ঠিক আছে। ইন কেস অফ এনপিও অ্যান্ড লো সল্ট ডায়েট, যেমন হচ্ছে অনেকে থাকে না, যে অনেক পেশেন্টে থাকে যে নীলপার হচ্ছে মাউথ বা ওরাল, তো সেক্ষেত্রে হচ্ছে আহ, তোমার হচ্ছে সোডিয়াম লেভেলটা ইনঅ্যাডিকুয়েট হতে পারে, মানে কমে যেতে পারে। ঠিক আছে। দেন নেক্সট দেখো, সাইন অ্যান্ড সিমটম। এখান থেকে সাইন সিমটমটা একটু ইম্পর্টেন্ট। হচ্ছে যে হাইপোনেট্রিমিয়ার যে কি কি হতে পারে, কি কি দেখে আমরা বুঝবো যে পেশেন্টের হাইপোন্যাট্রিমিয়া হয়েছে। পয়েন্ট ওয়ান দেখো, মানে 1 নম্বর পয়েন্ট দেখো, ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া তোমরা প্রত্যেকেই জানো। তারপরে মাসেল ক্র্যাম্প অ্যান্ড উইকনেস, কনফিউশন হতে পারে পেশেন্টের, তার সাথে সিজার হতে পারে, ড্রাই মিউকাস মেমব্রেন হতে পারে। এগুলো সাইন সিমটম গুলো তোমরা দেখে রাখবে। ঠিক আছে। দেন নেক্সট দেখো, যে ম্যানেজমেন্ট, কিভাবে ম্যানেজমেন্ট করবে একটা পেশেন্টের যদি হাইপোন্যাট্রিমিয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট কি নিতে হবে। দেখো, গিভ অসমোটিক ডাইউরেটিক ইফ হাইপোন্যাট্রিমিয়া ইজ উইথ হাইপার ভলিমিয়া। মানে কি বলতে চাইছে, যে অসমোটিক ডাইউরেটিক আমরা প্রোভাইড করব যদি হাইপোন্যাট্রিমিয়া থেকে থাকে পেশেন্টের, তার সাথে কি হাইপোভলিমিয়া। মানে হাইপোন্যাট্রিমিয়া মানে সোডিয়ামের লেভেল তো কমছেই, তার সঙ্গে আবার কি হচ্ছে, ফ্লুইড ভলিউমও কমে যাচ্ছে। তখন সেটাকে আমরা বলছি সরি, ফ্লুইড ভলিউম বেড়ে যাচ্ছে, মানে সোডিয়াম কমে যাচ্ছে কিন্তু ফ্লুইড ভলিউম কি হচ্ছে, বেড়ে যাচ্ছে।
কিরকম ভাবে হচ্ছে যে কজটা দেখো, যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন এন্ড হচ্ছে পটাশিয়াম এক্সক্রিশন, মানে সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করে নিচ্ছে, তার সঙ্গে পটাশিয়াম কি হচ্ছে এক্সক্রিশন মানে বেরিয়ে যাচ্ছে, পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে আর যে সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করছে। দেন দেখো যে মনিটর লিথিয়াম লেভেল ইফ ক্লায়েন্ট টেকিং, যদি কোনো পেশেন্ট হচ্ছে তোমার কোনো পেশেন্ট যদি হচ্ছে লিথিয়াম নেয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে লিথিয়াম লেভেলটা মনিটর করতে হবে, বিকজ হাইপোনাট্রিমিয়া প্রিসিপিটেড লিথিয়াম টক্সিসিটি, কারণ কি হাইপোনাট্রিয়ামের ক্ষেত্রে লিথিয়াম টক্সিসিটি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে সেই কারণে। আর কি করতে হবে, আর দেখো যে মনিটর ফ্লুইড লস অর গেন, যে পেশেন্টের ফ্লুইড লস হচ্ছে বা গেন হচ্ছে সেটা মনিটর করতে হবে। সেটা কিভাবে আমরা করব, ডে বাই ডে ওয়েট হচ্ছে বডি ওয়েট দেখে আমরা বুঝতে পারবো যে ওয়েট গেন হচ্ছে নাকি লস হচ্ছে। ঠিক আছে, দেন নেক্সট দেখো নাম্বার বি, হাইপারন্যাট্রিমিয়া। হাইপারন্যাট্রিমিয়া বলতে আমরা কি বুঝি, an elevated concentration of sodium more than 145 milliequivalent per liter in the blood, যখন কি হচ্ছে আমাদের ব্লাডে সোডিয়াম লেভেল কতটা বেশি হচ্ছে, 145 মিলিইকুইভ্যালেন্ট পার লিটারের থেকে বেশি হচ্ছে, তখন সেই যে কন্ডিশন, তখন সেটাকে আমরা বলছি হাইপারন্যাট্রিমিয়া। এর কারণ কি 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 কারণে হাইপারন্যাট্রিমিয়া হবে বা হয়, ডিহাইড্রেশন অর ফ্লুইড ডিপ্রাইভেশন। তাহলে পয়েন্ট ওয়ান দেখো যে ডিহাইড্রেশন, ডিহাইড্রেশনের কারণেও হতে পারে, যেটাতে কি হচ্ছে ফ্লুইড ডিপ্রাইভেশন মানে ফ্লুইড কমে যাচ্ছে, ফ্লুইড লেভেল কমে যাচ্ছে। দেন নেক্সট দেখো যে ইনক্রিজ সোডিয়াম ইনটেক বাই ওরাল অর আইভি ইনফিউশন, যদি কোনো পেশেন্টকে ওরালি বা আইভি ইনফিউশন দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে যদি কি হয় যে সোডিয়াম লেভেলটা ইনক্রিজ হয়ে যাচ্ছে, মানে ইনটেক হচ্ছে ওরালি বা আইভি ইনফিউশনের মাধ্যমে, তখন সেক্ষেত্রে হচ্ছে আমরা হাইপারন্যাট্রিমিয়া দেখতে পারি কন্ডিশনটা। দেন নেক্সট দেখো ইনক্রিজ ওয়াটার লস, যদি খুব পরিমাণে ওয়াটার লস হয় তাহলেও সেক্ষেত্রে হাইপারন্যাট্রিমিয়া হওয়ার একটা চান্স রয়েছে, কারণ কি সোডিয়াম লেভেলটা বেড়ে যায়। যেমন দেখো ফিভার, হাইপার ভেন্টিলেশন, ওয়াটারি, ডায়রিয়া, ডায়াবেটিস ইনসিপিটাস, এইসব ক্ষেত্রে কি হয় যে ওয়াটার লসটা বেশি পরিমাণে দেখা যায়, আর এর ফলে ওয়াটার লস যেহেতু হচ্ছে সেই কারণে হচ্ছে তোমার সোডিয়াম লেভেলটা আবার হচ্ছে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, দেন নেক্সট দেখো ডিক্রিজ সোডিয়াম এক্সক্রিশন, সোডিয়াম যে লেভেলটা রয়েছে সেটা আবার ডিক্রিজড হচ্ছে, মানে মানে সোডিয়াম এক্সক্রিশন মানে সোডিয়াম যে বেরিয়ে যাচ্ছে এটা ডিক্রিজড হচ্ছে, ফলে হচ্ছে হাইপারন্যাট্রিমিয়া হতে পারে। যেমন হচ্ছে রেনাল ফেলিওর যদি কোনো পেশেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে, কুসিং সিনড্রোম এন্ড হচ্ছে হাইপার অ্যালোস্টেরনিজম এর ক্ষেত্রেও হচ্ছে দেখা যায়। সাইন সিমটম কি কি রয়েছে হাইপারন্যাট্রিমিয়া কোনো পেশেন্টের যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে বুঝবো যে পেশেন্টের হাইপারন্যাট্রিমিয়া হয়েছে। পয়েন্ট দেখো ওয়ান, এক্সট্রিম থার্স্ট, সেই পেশেন্টের কি হবে প্রচন্ড পরিমাণে জল তেষ্টা পাবে, মানে হচ্ছে থার্স্ট এক্সট্রিম লেভেলে থার্স্ট পাবে। দেন দেখো পালমোনারি ইডিমা দেখা যাবে পেশেন্টের, তার সাথে কি ড্রাই অ্যান্ড ফ্লাস্ট স্কিন। দেন নেক্সট দেখো ড্রাই অ্যান্ড স্টিকি টাং, যে টাং রয়েছে সেটা কি হবে, ড্রাই হবে। দেন নেক্সট দেখো যে লেথার্জিও দেখা যাবে পেশেন্টের মধ্যে, ডিসওরিয়েন্টেশন হবে পেশেন্টের, মানে ডিসওরিয়েন্টেশন মানে ওরিয়েন্টেড না, পেশেন্ট ধরো কোথায় আছে কি অবস্থায় আছে সেটা পেশেন্টের ওরিয়েন্টেডে থাকবে না, মানে ডিসওরিয়েন্টেড। হ্যালুসিনেশন হতে পারে, কোমা, সিজার, এগুলো এগুলো সাইন সিমটম গুলো তোমরা দেখে রাখবে। দেন নেক্সট দেখো ক্যালসিয়াম। আচ্ছা তোমরা বুঝতে পারছো তো? ঠিক আছে, দেন নেক্সট দেখো ক্যালসিয়াম। নাম্বার টু ক্যালসিয়াম, ক্যালসিয়াম এর নর্মাল ফাংশন কি, ক্যালসিয়াম কি করে, রেগুলেট মাসেল কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন, আমাদের বডিতে যে মাসেল রয়েছে সেটা কিভাবে কন্ট্রাকশন করবে বা রিল্যাক্সেশন করবে, সেক্ষেত্রে হচ্ছে ক্যালসিয়ামের হচ্ছে নর্মাল ফাংশন, মানে ক্যালসিয়াম নর্মালি ফাংশন করে থাকে। তার সাথে কি করে, হেল্প ইন ব্লাড কোয়াগুলেশন এন্ড ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস, মানে নার্ভ ইম্পালসে যেমন সোডিয়াম কাজ করছে তেমনি ক্যালসিয়ামও কাজ করছে। আর একটা কি, ক্যালসিয়াম এখানে আরেকটা যেটা হেল্প করছে সেটা হচ্ছে ব্লাড কোয়াগুলেশনেও হচ্ছে ক্যালসিয়ামের বিশেষ ভূমিকা রয়েছে। তো ক্যালসিয়ামের যদি কি হয় যে অ্যাবনর্মালি লো ব্লাড ক্যালসিয়াম বিলো 9 mg/dl,
বা যদি তোমরা মিলিমোল পার লিটার বলো তাহলে সেক্ষেত্রে 2.25 মিলিমোল পার লিটার। এর থেকে যদি কি হয়, লো হয় মানে কমে যায় লেভেলটা, তখন সেটাকে আমরা বলছি হাইপোক্যালসিমিয়া। কি কি কারণে হাইপোক্যালসিমিয়া হতে পারে? ডিক্রিজড ক্যালসিয়াম অ্যাবজর্পশন ফ্রম জিআইটি ইন কন্ডিশন লাইক ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। মানে এখানে বলছে যে জিআইটি, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট যে রয়েছে, যেটা কি করে সমস্ত রকম অ্যাবজর্পশন করে, যেমন নিউট্রিশন বলো যা কিছু, সেটা হচ্ছে অ্যাবজর্পশন করে। তো এখানে সেরকমই ক্যালসিয়ামও অ্যাবজর্পশন করে। তো ডিক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন, এখানে কি করছে, জিআইটির মাধ্যমে যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করছে, এই অ্যাবজর্পশনের ক্ষমতাটা কি হচ্ছে, কমে যাচ্ছে। মানে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা কমে যাচ্ছে। যেমন কোন কোন ক্ষেত্রে হতে পারে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি কোনো পেশেন্ট থাকে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে দেখা যেতে পারে। ল্যাকটোজ ইনটলারেন্স যদি থাকে, অ্যান্ড ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম যদি থাকে। কোনো পেশেন্টের ধরো ল্যাকটোজ ইনটলারেন্স, ইনটলারেন্স মানে কি, যে টলারেট করতে পারে না, সেটা ঠিকঠাক ভাবে কাজ করে না। ল্যাকটোজ নিচ্ছে কিন্তু বডিতে সেটা ঠিকঠাক ভাবে অ্যাবজর্ব হচ্ছে না, ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে। তো এই যে ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, যেমন হচ্ছে সিলিয়াক ডিজিজ যেটাকে হুইট অ্যালার্জি বলা হয়, আর কর্নস ডিজিজ, তাহলে এই ক্ষেত্রে কি হয় যে ল্যাকটোজ ইনটলারেন্স দেখা যায়। আর এই কারণেই কি হচ্ছে, ক্যালসিয়াম এর পরিমাণটা কম অ্যাবজর্পশন হচ্ছে, ফলে হাইপোক্যালসিমিয়া কন্ডিশনটা দেখা যাচ্ছে। আচ্ছা, দেন নেক্সট দেখো সাইন সিমটম। সাইন সিমটম কি কি দেখা যায় ক্যালসিয়ামের লেভেল যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে যেটা মেইনলি দেখা যায় সেটা হচ্ছে টিংলিং সেন্সেশন অ্যান্ড নামনেস ইন ফিঙ্গার্স অ্যান্ড টোস। যে আমাদের বডিতে যে ফিঙ্গার অ্যান্ড টোজ রয়েছে, সেটাতে টিংলিং সেন্সেশন মানে পিন ফোটানোর মতো একটা যে সেন্সেশন, সেই সেন্সেশন দেখায়, তার সাথে নামনেস মানে অবশ হয়ে যায়। ঠিক আছে। আর একটা যেটা দেখা যায় যে স্প্যাজম অফ ল্যারিঞ্জিয়াল মাসেল, ল্যারিঞ্জিয়াল মাসেলের স্প্যাজম, মানে স্প্যাজম মিন্স হচ্ছে খিঁচুনি টাইপের। মাস্কুলার স্প্যাজম অফ দ্য হ্যান্ড অ্যান্ড রিস্ট অ্যান্ড ফেসিয়াল গ্রিমেন্স, যেটাকে আমরা টিটানি বলে থাকি। মানে অতিরিক্ত ক্র্যাম্পিং হবে। ঠিক আছে, স্প্যাজম। দেন দেখো এখানে যেটা একদম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পজিটিভ ট্রাজাউস অ্যান্ড হচ্ছে চুবুস্ট্রিক সাইন, বোথ আর সাইন অফ টিটানি। তাহলে এই দুটো কি, এখান থেকে তোমাদের কোশ্চেন আসে যে পজিটিভ ট্রাজাউস সাইন অ্যান্ড হচ্ছে চুবুস্ট্রিক সাইন, এটা কি কারণে হতে পারে, কি যে ক্যালসিয়ামের লেভেল যদি কমে যায় মানে হাইপো ক্যালসিমিয়া, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই দুটো সাইন দেখা যায়। আর বোথ সাইন আর অফ দ্য টিটানি, মানে কিসের সাইন, এটা টিটানির সাইন। ঠিক আছে। দেন নেক্সট দেখো এখানে আরেকটা যেটা তোমাদের মনে রাখতে হবে যে ইসিজি চেঞ্জেস আর প্রলংড এসটি অ্যান্ড কিউটি ইন্টারভাল। ইসিজি চেঞ্জেস কি দেখা যাচ্ছে, যে এসটি যে হচ্ছে তোমার সিগমেন্ট রয়েছে সেটা হচ্ছে প্রলংড হবে, আর তার সাথে কিউটি ইন্টারভাল হচ্ছে, মানে এসটি আর কিউটি ইন্টারভাল যেটা রয়েছে সেটা কি হবে, প্রলংড হবে মানে লম্বা হবে। ঠিক আছে। দেন নেক্সট দেখো ম্যানেজমেন্ট, সরি এখানে লম্বা হবে না, এটা প্রলংড মানে হচ্ছে তোমার অনেকক্ষণ ধরে যাবে, মানে ইয়েটা সিগমেন্টটা। ঠিক আছে। দেন নেক্সট দেখো ম্যানেজমেন্ট কিভাবে করবে, যে গিভ আইভি 10% ক্যালসিয়াম গ্লুকোনেট, মানে ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে। তার সাথে কি আমরা দিতে পারি, ওরাল ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে পারি আফটার 1 to 2 আওয়ার অফ ফুড। মানে পেশেন্টকে আমরা 1 থেকে 2 ঘন্টা পর, মানে মিল খাবার পর আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ওরালি দিতে পারি, বা আইভিতে আমরা 10% ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে পারি এক্ষেত্রে। ঠিক আছে। আর কি দিতে পারি, যে ভিটামিন ডি অ্যান্ড অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, মানে ভিটামিন ডি সাপ্লিমেন্ট আমরা দিয়ে থাকি। তো তোমরা দেখে থাকবে যে এই ধরনের কোনো পেশেন্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ক্যালসিয়াম D3 দেওয়া হয় মেনলি। মানে ক্যালসিয়াম তো থাকছে, তার সাথে ভিটামিন D3-র যে কম্বাইন্ড যে ট্যাবলেটটা আসে সেটা দেওয়া হয়ে থাকে। দেন আর কি এক্ষেত্রে হচ্ছে যেটা তোমাদের মনিটর করতে হবে, সায়েন্স অফ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। যদি কোনো পেশেন্টের প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার মানে কোনো রোগের কারণে হচ্ছে ফ্র্যাকচার হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটা মনিটর করতে হবে। আর ক্যালসিয়াম রিচ ডাইট যে পেশেন্টকে প্রোভাইড করতে হবে।
দেন নেক্সট দেখো হাইপার ক্যালসিমিয়া, ধরো ক্যালসিয়াম লেভেল যদি বেড়ে যায়, ক্যালসিয়াম লেভেল যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমাদের হচ্ছে যেটা আচ্ছা ক্যালসিয়ামের লেভেল তোমরা যেটা আমি বললাম যে ক্যালসিয়ামের নর্মাল লেভেল সবার জানা আছে, ক্যালসিয়ামের না, নর্মাল লেভেল। কিন্তু হ্যাঁ, এই বইয়ে তো 8.5 to 10.5 আছে, কোনটা ঠিক হবে তাহলে? 9 to 11 mg/dl। আর যদি তোমরা মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার বলো তাহলে সেক্ষেত্রে 4.5 to 5.5, ঠিক আছে। mg/dl যদি হয় তাহলে 9 to 11 mg/dl, আর মিলি ইকুইভ্যালেন্টে হচ্ছে 4.5 to 5.5 হচ্ছে নর্মাল রেঞ্জ অফ ক্যালসিয়াম, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো হাইপার ক্যালসিমিয়া, আমরা হাইপার ক্যালসিমিয়া কখন বলবো? অ্যান এক্সেসিভ কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম ইন দ্য ব্লাড, যখন কি হচ্ছে আমাদের ব্লাডে, এখানে দেখো mg/dl দেওয়া আছে, হ্যাঁ। তো যখন আমাদের ব্লাডে হচ্ছে তোমার 11, যেহেতু আমরা 9 to 11 বললাম, তো 11 থেকে বেশি হয়ে যাচ্ছে যখন লেভেল এক্সেস হচ্ছে তখন সেটাকে আমরা বলছি হাইপার ক্যালসিমিয়া। এবার কি কি কারণে হতে পারে হাইপার ক্যালসিমিয়া? ম্যালিগনেন্সিস কারণেও অনেক সময় হতে পারে, যে সলিড টিউমার অ্যান্ড হচ্ছে হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সিস, যে একটা সলিড টিউমার থাকার কারণে বা হেমাটোলজিক্যাল কোনো ম্যালিগনেন্সি যদি থাকে, মানে ব্লাড রিলেটেড কোনো ম্যালিগনেন্সি মানে ক্যান্সার জাতীয় কিছু যদি থাকে তাহলে সেক্ষেত্রেও হাইপার ক্যালসিমিয়া দেখা দিতে পারে। আরেকটা দেখো এখানে ইনক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন, আর এক্ষেত্রে কি হয় যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রেও হাইপার ক্যালসিমিয়া দেখা যায়। যেমন এক্সেস ওরাল ইনটেক অফ ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন D3, ধরো কোনো একটা পেশেন্টকে আমরা হচ্ছে ক্যালসিয়াম D3 সাপ্লাই দিতেই থাকছি, পেশেন্ট আসছে আমরা প্রতি মাসে মাসেই দিচ্ছি ধরো, তাহলে সেক্ষেত্রে ওই পেশেন্টের কিন্তু হাইপার ক্যালসিমিয়া হওয়ার একটা চান্স থাকে, ঠিক আছে। নেক্সট দেখো ডিক্রিজ ক্যালসিয়াম এক্সক্রিশন, এক্ষেত্রে কি হতে পারে আবার এক্সক্রিশন সেটা ডিক্রিজ, মানে ক্যালসিয়ামটা বেরিয়ে যে যাচ্ছে, মানে সেল থেকে ক্যালসিয়াম লেভেলটা যে বেরোচ্ছে এটা আবার হচ্ছে ডিক্রিজও হতে পারে, যেমন হচ্ছে কিডনি ডিজিজ অ্যান্ড হচ্ছে থিয়াজাইড ডায়ুরেটিক। থিয়াজাইড ডায়ুরেটিক দেওয়ার কারণে হচ্ছে তোমার হচ্ছে হতে পারে, বা কিডনি ডিজিজের কারণেও হচ্ছে ক্যালসিয়াম এক্সক্রিশন ডিক্রিজ হতে পারে। নেক্সট দেখো প্রলংড ইমোবিলাইজেশন, এগুলো জাস্ট দেখে নেবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। সাইন সিমটম গুলো মেনলি তোমাদের মনে রাখতে হবে, নর্মাল লেভেল মনে রাখতে হবে যে কতটা রয়েছে, হ্যাঁ। এখানে দেখো সাইন সিমটম কি বলছে, যে ট্যাকিকার্ডিয়া তার সঙ্গে হাইপারটেনশন অ্যান্ড হচ্ছে বাউন্ডিং পালস। যদি পেশেন্টের হচ্ছে হাইপার ক্যালসিমিয়া হয় তাহলে সেক্ষেত্রে ট্যাকিকার্ডিয়া হতে পারে, হাইপার হচ্ছে হাইপার টেনশন হতে পারে, আর তার সঙ্গে বাউন্ডিং পালস হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে, যে রেনাল স্টোনও হতে পারে এক্ষেত্রে। দেন দেখো ডিক্রিজ মোবিলিটি অ্যান্ড হচ্ছে হাইপার অ্যাক্টিভ বাউল সাউন্ড, এগুলো ইম্পর্টেন্ট না, এখানে যেটা মেন ইম্পর্টেন্ট হচ্ছে ইসিজি চেঞ্জেসটা তোমরা প্রত্যেকটার যতগুলো রয়েছে হাইপোক্যালসিমিয়া বলো হাইপার ক্যালসিমিয়া বলো সবগুলোরই ইসিজি চেঞ্জেসটা মনে রাখবে, এখান থেকে আসে একটা না একটা কোশ্চেন আসে। তো ইসিজি চেঞ্জেসে কি বলছে, আর শর্টেন্ড এসটি সিগমেন্ট অ্যান্ড ওয়াইডেন্ড টিউব ওয়েভ, যে এসটি সিগমেন্ট যেটা রয়েছে এটা শর্ট হবে, আর তার সাথে টিউব ওয়েভ কি হবে, ওয়াইডেন্ড মানে চওড়া হবে টিউব ওয়েভটা। ম্যানেজমেন্ট কি করব আমরা, অ্যাভয়েড মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট বিকজ ইট কন্টেইন হাই অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম, যেহেতু মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টে কি থাকছে, প্রচুর পরিমাণে হচ্ছে ক্যালসিয়াম থাকছে, সেই কারণে আমরা যদি কোনো পেশেন্টের হাইপার হচ্ছে ক্যালসিমিয়া থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট। আর কি অ্যাডভাইস ফর এক্সারসাইজ, সেক্ষেত্রে পেশেন্টকে হচ্ছে বলতে হবে যে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে, অ্যাডভাইস দেওয়া। আর কি, যে গিভ প্লেন্টি অফ ফ্লুইড, প্রচুর পরিমাণে হচ্ছে ফ্লুইড খেতে হবে, প্লেন্টি অফ ওয়াটার, ঠিক আছে। আর কি, যে গিভ ক্যালসিটোনিন NSAIDs অ্যান্ড হচ্ছে অ্যাসপিরিন, মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ তার সঙ্গে অ্যাসপিরিন আর ক্যালসিটোনিন এই জাতীয় ড্রাগ দিতে হবে পেশেন্টকে। আর কি মনিটর দ্য সাইন অফ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, এক্ষেত্রেও মনে রাখতে হবে যে পেশেন্টের কোনো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়েছে কিনা। দেন নেক্সট দেখো পটাশিয়াম, এবার পটাশিয়ামের লেভেল কত নর্মাল বলো?
ঠিক আছে। পটাশিয়ামের হচ্ছে নর্মাল আছে লেভেল হচ্ছে 3.5 to 5.1 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এখানে দেখো যে পটাশিয়াম কি নর্মাল ফাংশন কি রয়েছে পটাশিয়ামের, রেগুলেশন অফ সেলুলার এনজাইম অ্যাক্টিভিটি। আমাদের যে সেলুলার এনজাইম রয়েছে, মানে সেলুলার এনজাইমের যে অ্যাক্টিভিটি রয়েছে সেটাকে রেগুলেশন করা, মানে মেনটেন করা। আর কি, যে মেনটেন অ্যাসিড বেস ব্যালেন্স, আমাদের বডিতে যে অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন হচ্ছে সেটাও পটাশিয়ামের কারণেই হয়ে থাকে। প্লে এ ভাইটাল রোল ইন ইলেকট্রিক্যাল ইম্পালস। আর কি, আমাদের যে হার্টে যে ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হচ্ছে এটাও পটাশিয়ামের কারণেই হয়, মানে পটাশিয়াম মেনলি করে থাকে এই ফাংশনটা। যে নেক্সট দেখো নাম্বার এ, হাইপোক্যালিমিয়া। তাহলে হাইপোক্যালিমিয়া আমরা কখন বলবো? অ্যান অ্যাবনর্মালি লো কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম লেস দ্যান 3.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার ইন দ্য ব্লাড। যখন আমাদের ব্লাডে পটাশিয়াম কনসেন্ট্রেশন 3.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার থেকে কমে যাচ্ছে, অ্যাবনর্মালি কমে যাচ্ছে, তখন সেই কন্ডিশনকে আমরা বলছি হাইপোক্যালিমিয়া। এবার কারণ কি রয়েছে, কি কি কারণে হচ্ছে? বডি পটাশিয়াম লস বাই এক্সেস ইউজ অফ ডায়ুরেটিক্স। আমরা তোমরা যারা দেখবে যে পলিইউরিয়া, যেটাতে হচ্ছে ডায়ুরেটিক্স যদি এক্সেস পরিমাণে ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে পলিইউরিয়া কন্ডিশনটা দেখা যায়, যেমন মানে বারবার টয়লেট পাবে পেশেন্টের, ঠিক আছে, বেশি পরিমাণে ইউরিন পাস করবে। তো এই যে কন্ডিশন পলিইউরিয়া, এটা হচ্ছে কি হচ্ছে, পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে এই কন্ডিশনের মাধ্যমে। আর কি হচ্ছে, কর্টিকোস্টেরয়েড এন্ড হচ্ছে হাইপার অ্যালডোস্টেরোনিজম, কুসিং সিনড্রোম। কুসিং সিনড্রোমের ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা দেখা যায়, মানে হাইপোক্যালিমিয়া কন্ডিশনটা দেখা যায়, যেহেতু পেশেন্টের কি হচ্ছে যে এক্সেস পরিমাণে ডায়ুরেটিক ইউজ করা হচ্ছে সেই কারণে। দেন নেক্সট দেখো, শিফট অফ পটাশিয়াম ফ্রম এক্সট্রা সেলুলার ফ্লুইড টু ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এক্ষেত্রে কি হয়, যে এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে পটাশিয়াম কোথায় শিফট করছে? ইন্ট্রাসেলুলার ফ্লুইডে। মানে একটা সেলের ভেতরের অংশটাকে আমরা বলছি ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আর বাইরে যে রয়েছে সেলের বাইরে সেটাকে আমরা বলছি এক্সট্রা সেলুলার ফ্লুইড। তো এক্ষেত্রে কি হচ্ছে, পটাশিয়াম সেলের ভেতরে ঢুকছে, ঠিক আছে, সেলের ভেতরে ঢুকছে অ্যাট দ্য প্লেস অফ হাইড্রোজেন আয়ন ডিউরিং অ্যালকালিসিস এন্ড হচ্ছে হাইপার ইনসুলিনিজম। মানে বলছে যে পটাশিয়াম কি হচ্ছে সেলের ভেতরে ঢুকছে, এবার সেলের ভেতর থেকে আবার কি হচ্ছে হাইড্রোজেন আয়ন বাইরে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে যে সেলের ভেতরে স্পেস করে দিচ্ছে কাকে? পটাশিয়ামকে ঢোকার জন্য। এই জায়গাটা বোঝা গেল? পটাশিয়াম সেলের ইন্ট্রাসেলুলার থেকে বেরিয়ে আসছে বাইরে, বাইরের স্পেসে, আর তখনই হাইড্রোজেন মানে হাইড্রোজেন বাইরে বেরিয়ে আসছে আর পটাশিয়াম ভেতরে ঢুকছে। পায়েল, বুঝতে পারোনি? আচ্ছা ঠিক আছে, আরেকবার বলতে হবে। দেখো এখানে বলছে শিফট অফ পটাশিয়াম ফ্রম এক্সট্রা সেলুলার ফ্লুইড, মানে বাইরে থেকে। এক্সট্রা সেলুলার ফ্লুইড মানে কি, একটা সেল, একটা ইমাজিন করো যে একটা গোল মতো ধরো একটা সেল রয়েছে, এবার সেই সেলের বাইরে যে অংশগুলো রয়েছে সেটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, ঠিক আছে। এবার পটাশিয়াম কি করছে, শিফট করছে এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে সেলের ভেতরে ঢুকছে। যেই সেলের ভেতরে পটাশিয়াম ঢুকে গেল, সেলের ভেতরে কি ছিল? হাইড্রোজেন আয়ন ছিল। এবার ওই হাইড্রোজেন আয়ন কি করলো, বাইরে বেরিয়ে চলে আসলো। কারণ হাইড্রোজেন আয়ন যদি সেলের ভেতর থেকে বাইরে না আসে তাহলে পটাশিয়াম গিয়ে শিফট করতে পারবে না, জায়গা পাবে না। তো এই যে কন্ডিশন, এটা কিন্তু তোমার হাইপোক্যালিমিয়া কন্ডিশনে দেখা যায়, আর এই কারণে হাইপোক্যালসিমিয়া হয়। বোঝা গেছে পায়েল, বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো এখানে যে ইনক্রিজ ভমিটিং এন্ড ডায়রিয়া। যদি ভমিটিং এবং ডায়রিয়ার কন্ডিশনটা ইনক্রিজড হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু হাইপোক্যালিমিয়া দেখা যায়, মানে পটাশিয়াম লেভেল কমে যাবে। আর কি হবে, যে প্রলং, এইখান থেকে যে স্টার মার্ক করা আছে যে ইনক্রিজড ভমিটিং এন্ড ডায়রিয়া, এখান থেকে কোশ্চেন আসে। আর একটা এখানে দেখো প্রলং ন্যাজোগ্যাস্ট্রিক সাংশন। ধরো কোনো একটা পেশেন্টে তুমি প্রলং ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন করছো,
তাহলে সেক্ষেত্রে কি কন্ডিশন, মানে হাইপোক্যালিমিয়া হবে নাকি হাইপার ক্যালিমিয়া হবে নাকি কোন কন্ডিশন হবে? সেক্ষেত্রে অ্যান্সার হবে হাইপোক্যালিমিয়া। আর কি উন ড্রেনেজের ক্ষেত্রেও কিন্তু হাইপোক্যালিমিয়া কন্ডিশনটা দেখা যাবে, ঠিক আছে? এই দুটো পয়েন্ট মনে রাখবে সবাই। দেন নেক্সট দেখো সাইন সিমটম। কোনো একটা পেশেন্টের যদি হাইপোক্যালিমিয়া হয় তাহলে আমরা কি কি সাইন সিমটম দেখতে পাবো? উইক থ্রেডি ইরেগুলার পালস, পেশেন্টের যে পালস থাকবে সেই পালসটা কি হবে? উইক হবে, তার সঙ্গে থ্রেডি অ্যান্ড ইরেগুলার হবে, রেগুলার পালস ফিল করতে পারবো না আমরা। দেন নেক্সট দেখো যে স্কেলেটাল অ্যান্ড রেসপিরেটরি মাসেল উইকনেস, যে স্কেলেটাল অ্যান্ড রেসপিরেটরি মাসেল রয়েছে সেগুলো কি হবে? উইক হবে। তার সাথে কি হবে? পলিইউরিয়া, পলিইউরিয়া তোমরা প্রত্যেকেই জানো। দেন দেখো ইসিজি, মেনলি এখানে দেখো ইসিজিতে কি চেঞ্জ দেখা যাবে? যে সোয়ালো, ফ্ল্যাট অর ইনভার্টেড টিউবেভ। তাহলে টিউবেভটা কি ধরনের হবে? সোয়ালো হবে, তার সঙ্গে ফ্ল্যাট হবে অ্যান্ড ইনভার্টেড, ঠিক আছে? আর এসটি ডিপ্রেশন হবে, এসটি সিগমেন্ট যেটা সেটা ডিপ্রেশন মানে নিচের দিকে নেমে যাবে, অ্যান্ড তার সঙ্গে প্রমিনেন্ট ইউওয়েভ, ইউওয়েভটা হচ্ছে প্রমিনেন্ট হবে। তাহলে এখানে তিনটা মনে রাখতে হবে যে টি ওয়েভটা কি হচ্ছে? ফ্ল্যাট, তার সাথে ফ্ল্যাট বা ইন্টারভার্টেড হচ্ছে, আর এসটি সিগমেন্ট হচ্ছে ডিপ্রেশন হচ্ছে, আর ইউ ওয়েভ হচ্ছে প্রমিনেন্ট হচ্ছে। নেক্সট দেখো ম্যানেজমেন্ট। আমরা যদি কোনো পেশেন্টের হাইপোক্যালিমিয়া হয় তাহলে কি কি ম্যানেজমেন্ট নেব? পেশেন্ট is on diuretics, administer potassium sparing, retaining diuretic at the place of potassium losing diuretic। মানে এক্ষেত্রে পেশেন্টকে পটাশিয়াম লুজিং যে ডাইউরেটিক সেগুলো আমরা প্রোভাইড করব। তার সাথে কি করব? আইভি পটাশিয়াম শুড নেভার বি গিভেন অ্যাজ এ বোলাস। এইখানে এই পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে যে আমরা পেশেন্টকে পটাশিয়াম দেবো, যেহেতু পেশেন্টের কি হয়েছে? পটাশিয়াম লেভেল কমে গেছে, তাহলে আমাদেরকে পটাশিয়াম প্রোভাইড করতে হবে পেশেন্টকে। সেটা আমরা আইভি পুশের মাধ্যমে দিতে পারি, কিন্তু কিরকম দেবো না আমরা? যে বোলাসে দেবো না, বোলাস পরিমাণে আমরা দেবো না, বিকজ ইট মে প্রেসিপিটেট কার্ডিয়াক অ্যারেস্ট। কারণ কি? এই কারণে এই ক্ষেত্রে হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। মানে বোঝা গেল যে আমরা পটাশিয়াম দেব কিন্তু বোলাসে দেব না, ঠিক আছে? বোলাসে অ্যাভয়েড করতে বলা হয়েছে। আচ্ছা, বোলাস মানে বেশি পরিমাণে, ঠিক আছে? বোলাস মিনস হচ্ছে বেশি পরিমাণে, স্পিডে, খুব স্পিডে। দেন নেক্সট দেখো ইট অলসো নট অ্যাডমিনিস্টার বাই আইএম অর এসি রুট। আমরা কি করব? পটাশিয়াম কিন্তু আইএম বা এসি মানে সাবকিউটেনিয়াস রুটে আমরা দিতে পারবো না। ইট অনলি অ্যাডমিনিস্টার বাই ডাইলুটেড 1 মিলি ইকুইভ্যালেন্ট পার 10 ml। মানে 10 ml এ আমরা কতটা ডাইলুয়েট করব? যে 1 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, মানে 10 ml এ আমরা 1 মিলি ইকুইভ্যালেন্ট হচ্ছে ডাইলুয়েট করব। করার পর সেটা আমরা স্লো ইনফিউশনের মাধ্যমে দেব, ঠিক আছে? স্লো ফার্স্ট যদি দিই সেটা হচ্ছে বোলাসের মধ্যে পড়ছে, আমরা বোলাস দেব না, ফার্স্ট দেব না, স্লো ইনফিউশনের মাধ্যমে দেব, ঠিক আছে? এখানে এই পয়েন্টটা মনে রাখবে। দেন নেক্সট দেখো হাইপার ক্যালিমিয়া। এবার হাইপার ক্যালিমিয়া আমরা কখন বলবো? অ্যান এক্সেসিভ অ্যামাউন্ট অফ পটাশিয়াম ইন দ্য ব্লাড মোর দ্যান 5.1 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। যখন কি হচ্ছে আমাদের ব্লাডে 5.1 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার থেকে কি হচ্ছে এক্সেস পরিমাণ হয়ে যাচ্ছে পটাশিয়াম লেভেল, তখন সেই কন্ডিশনকে আমরা বলছি হাইপার ক্যালিমিয়া। কারণ কি? এখানে আরেকটা পয়েন্ট দেখো যে সিউডো হাইপার ক্যালিমিয়া বলতে আমরা কি বুঝি? এটা মনে রাখবে যে হাইপার ক্যালিমিয়া দ্যাট অকার ডিউ টু মেথড অফ ব্লাড স্পেসিমেন কালেকশন অ্যান্ড সেল লাইসিস কল্ড সিউডো হাইপার ক্যালিমিয়া। মানে
হাইপার ক্যালিমিয়া যেটা কি হচ্ছে যে ব্লাড স্পেসিমেন কালেকশনের কারণে হচ্ছে দেখা যায়, ঠিক আছে। আর কি হতে পারে, সেল লাইসিসের কারণে দেখা যেতে পারে। তো সেই কন্ডিশনকে আমরা সিউডো হাইপার ক্যালিমিয়াও বলে থাকি। কারণ কি কারণে হচ্ছে হাইপার ক্যালিমিয়া? এক্সেস ইনটেক অফ পটাশিয়াম। যদি প্রচুর পরিমাণে হচ্ছে পটাশিয়াম ইনটেক করা হয় তাহলে সেক্ষেত্রে হাইপার ক্যালিমিয়া কন্ডিশন দেখা যায়। এক্ষেত্রে কি ডিক্রিজ পটাশিয়াম এক্সক্রিশন ইন কন্ডিশন লাইক রেনাল ফেলিওর। যদি কোনো পেশেন্টের রেনাল ফেলিওর হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে পটাশিয়াম লেভেলটা, যে এক্সক্রিশন এটা কমে যাবে। যদি এক্সক্রিশন কমে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু হাইপার ক্যালিমিয়া দেখা যায়, ঠিক আছে। যেমন হচ্ছে রেনাল ফেলিওর, অ্যাডিসন্স ডিজিজ অ্যান্ড, বলো, শুনতে পাচ্ছি না, শুনতে পেলাম না, বলো কি বলছো। সুডো হাইপার ক্যালিমিয়াটা একবার বলবেন? হাইপার ক্যালিমিয়াটা মানে বলতে কি বুঝি সেটা বলবো, তাই তো? সিউডো হাইপার ক্যালিমিয়া। আচ্ছা, সিউডো হাইপার ক্যালিমিয়া, ঠিক আছে, বলছি। দেখো এখানে দেওয়া আছে যে হাইপার ক্যালিমিয়া দ্যাট অকার ডিউ টু মেথড অফ ব্লাড স্পেসিমেন কালেকশন। মানে ধরো ব্লাড স্পেসিমেন কালেকশন আমরা প্রত্যেকেই জানি যে ব্লাড স্পেসিমেন কালেকশন করা হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ওই যে মানে এখানে দেখো দেওয়া আছে সেল লাইসিস। এর আগের দিন সেল লাইসিস তোমাদের পড়িয়েছিলাম। সেল লাইসিস বা ব্লাড স্পেসিমেন কালেকশন যে মেথডটা রয়েছে, যার ফলে কি হচ্ছে পটাশিয়াম লেভেলটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো পটাশিয়াম বেড়ে যাওয়ার কারণে এই যে কন্ডিশন, এটাকে বলা হচ্ছে সিউডো হাইপার ক্যালিমিয়া। মেইনলি তোমাদের সিউডো হাইপার ক্যালিমিয়াতে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ব্লাড স্পেসিমেন কালেকশনের যে মেথডটা রয়েছে, যেটা হাইপার ক্যালিমিয়াতে দেখা যায়, সেই যে প্রসেস সেটাকে বলা হচ্ছে সিউডো হাইপার ক্যালিমিয়া। বোঝা গেছে? ব্লাড স্পেসিমেন কালেকশনের সময় যদি পটাশিয়াম লেভেল বেড়ে যায় তাকেই বলবো হ্যাঁ সিউডো হাইপার হ্যাঁ ক্যালেমিয়া। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। একদম। হুম হুম। এবার দেখো যে সাইন অ্যান্ড সিমটমস কি কি রয়েছে। যে স্লো, উইক, ইরেগুলার পালস। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো মেনলি যে পালসটা কিরকম হবে, স্লো হবে, তার সাথে উইক পালস হবে, আর ইরেগুলার ফিল করবো আমরা পালস। দেন দেখো হাইপোটেনশন অ্যান্ড কার্ডিয়াক অ্যারিথমিয়াস দেখা যেতে পারে। এক্ষেত্রে কি হবে, পেশেন্টের হাইপোটেনশন হবে, তার সঙ্গে কার্ডিয়াক অ্যারিথমিয়াস দেখা যাবে, ঠিক আছে। কার্ডিয়াক অ্যারিথমিয়াস বলতে কি বুঝি আমরা, বলো। টু হুম। স্লো বা টু ফাস্ট হয়ে যাচ্ছে তখন হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া। হ্যাঁ, মানে কি বলতো, রিদমটা ঠিকঠাক থাকছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, তখন যে কন্ডিশন সেটাকে আমরা বলছি অ্যারিথমিয়া, ঠিক আছে। আচ্ছা দেখো আর কি সাইন সিমটম আমরা দেখতে পাই, যে মাসেল ক্র্যাম্প হবে, তার সঙ্গে প্যারেস্থেসিয়া অ্যান্ড হচ্ছে অ্যাসেন্ডিং ফ্ল্যাসিড প্যারালাইসিস। যে ফ্ল্যাসিড প্যারালাইসিস হয় সেই প্যারালাইসিসটাও এই ক্ষেত্রে আমরা দেখতে পাই। আর কি হাইপার অ্যাক্টিভ বাউল সাউন্ড হতে পারে, ইনক্রিজ বাউল মটিলিটি অ্যান্ড ডায়রিয়া হতে পারে পেশেন্টের। এখানে আরেকটা যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে চেঞ্জ। মানে মেন কথা হচ্ছে তোমাদের হাইপার ক্যালিমিয়া সব ক্ষেত্রে কিন্তু ইসিজি চেঞ্জেসটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, বাকি সাইন সিমটমের থেকে। যে ইসিজি চেঞ্জ কোথায় কি হচ্ছে এটা মেনলি তোমাদের মাথায় রাখতে হবে। চেঞ্জ ইন ইসিজি আর টল পিকড টি ওয়েভ। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে যে টল পিকড টি ওয়েভ, ফ্ল্যাট টি ওয়েভ। টি ওয়েভটা কিরকম হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে। আর ওয়াইডেন্ড কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্স কি হচ্ছে, ওয়াইডেন্ড, চওড়া। আর কি যে পিআর ইন্টারভেল প্রলংড হচ্ছে, ঠিক আছে। এইখান থেকে কিন্তু কোশ্চেন আসেই প্রতিবার। হাইপার ক্যালিমিয়া মানে ইসিজি চেঞ্জেস ইন হাইপার ক্যালিমিয়া, বা এরকম দিয়ে দিল তোমাকে তোমাদের যে ইসিজি চেঞ্জেস, যে টল পিক টি ওয়েভ, ফ্ল্যাট টি ওয়েভ, এইভাবে দিয়ে দিল, তুলে দিয়ে বলছে যে হাইপার ক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া নাকি কি, ঠিক আছে। নেক্সট দেখো ম্যানেজমেন্ট, আমরা কি কি ম্যানেজমেন্ট করতে পারি হাইপার ক্যালিমিয়া পেশেন্টের ক্ষেত্রে। যে মনিটর দ্য পেশেন্ট কন্টিনিউয়াসলি, পেশেন্টকে কন্টিনিউয়াসলি মনিটরে রাখতে হবে। তার সাথে কি করতে হবে, অ্যাভয়েড পটাশিয়াম সাপ্লিমেন্ট, পেশেন্টকে পটাশিয়াম সাপ্লিমেন্ট দেওয়া যাবে না।
আর পটাশিয়াম স্প্যারিং মানে সেভিং ডায়ুরেটিক্স যে স্পাইরোনোল্যাকটন, মানে স্পাইরোনোল্যাকটন যেটা হচ্ছে পটাশিয়ামকে সেভ করে সেই ধরনেরই ডায়ুরেটিক্স যেটাকে বলা হচ্ছে স্পাইরোনোল্যাকটন জাতীয় হচ্ছে দিতে হবে। আর কি ট্রান্সফিউজ ফ্রেশ ব্লাড অনলি, পেশেন্টকে যদি ব্লাড ট্রান্সফিউজ করার হয় তাহলে সেক্ষেত্রে সবসময় ফ্রেশ ব্লাড ট্রান্সফিউজ করতে হবে। কেন? কারণ কি ওল্ড ব্লাড কন্টেন্স হাই কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম, কারণ যদি ওল্ড ব্লাড থাকে ওল্ড ব্লাডের মধ্যে পটাশিয়াম কনসেন্ট্রেশন কিন্তু প্রচুর পরিমাণে থাকে, সেই কারণে ওল্ড ব্লাড আমরা পেশেন্টকে হচ্ছে দেবো না, ট্রান্সফিউজ করবো না, সবসময় ফ্রেশ ব্লাড ট্রান্সফিউজ করবো। আর অ্যাভয়েড করবো কি পটাশিয়াম রিচ ফুড, যে পটাশিয়াম রিচ ফুড যেগুলো রয়েছে যেমন ব্যানানা, এগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, তো সেক্ষেত্রে পেশেন্টকে ব্যানানা দেওয়া যাবে না। ঠিক আছে? দেন নেক্সট দেখো সিভিয়ার অর প্রোগ্রেসিভ হাইপার ক্যালিমিয়া ক্যান বি ট্রিটেড উইথ ইনফিউশন অফ ক্যালসিয়াম গ্লুকোনেট টু অ্যাভার্ট মায়োকার্ডিয়াল এক্সাইটেবিলিটি। মানে এক্ষেত্রে যদি কোনো পেশেন্টের মায়োকার্ডিয়াল এক্সাইটেবিলিটি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ক্যালসিয়াম গ্লুকোনেট, তোমরা প্রত্যেকেই জানো ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে আমরা কিন্তু ট্রিট করে থাকি, ঠিক আছে, ইনফিউশনের মাধ্যমে। আর একটা কি যে অ্যাডমিনিস্টার হাইপারটনিক গ্লুকোজ উইথ রেগুলার ইনসুলিন টু মুভ এক্সেস পটাশিয়াম ইনটু দ্য সেল, যেহেতু সেলের মধ্যে কি থাকছে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকছে, তো সেই পটাশিয়াম লেভেলটাকে হচ্ছে তোমার হচ্ছে মুভ করানোর জন্য, মানে সরিয়ে ফেলার জন্য বা কমানোর জন্য আমরা রেগুলার ইনসুলিন ইউজ করে থাকছি, মানে গ্লুকোজ উইথ রেগুলার ইনসুলিন, গ্লুকোজের সাথে আমরা কি দিচ্ছি, রেগুলার ইনসুলিন ইউজ করে থাকছি। নেক্সট দেখো ম্যাগনেসিয়াম, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না ম্যাগনেসিয়াম, এখান থেকে যেটা তোমাদেরকে মেইনলি পড়তে হবে সেটা হচ্ছে যে নর্মাল সিরাম ম্যাগনেসিয়াম লেভেল কত এখানে দেওয়া আছে দেখো 1.8 to 2.6 mg/dl, এটাও খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে রাখবে। এখানে যেটা মেন ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট ইজ দ্য অ্যান্টিডট ফর দ্য ম্যাগনেসিয়াম ওভারডোজ। ধরো কোনো একটা পেশেন্টকে তুমি ম্যাগনেসিয়াম দিচ্ছ, সেক্ষেত্রে পেশেন্টের ওভারডোজ হয়ে গেছে, তাহলে আমরা কি করব, যে ক্যালসিয়াম অ্যান্টিডট হিসাবে কি ইউজ করবো, ক্যালসিয়াম গ্লুকোনেট। ঠিক আছে, এইখান থেকে কোশ্চেন আসে, এটা মনে রাখবে। তারপর দেখো ক্লোরাইড, নর্মাল ফাংশন কি ক্লোরাইডের, যে মেনটেন্স অসমোটিক প্রেসার উইথ সোডিয়াম, জাস্ট দেখে রাখবে, ক্লোরাইড একটা ইম্পর্টেন্ট। তারপর দেখো ফসফরাস, এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো জাস্ট দেখে রাখবে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি ইসিজির কোনো চেঞ্জ হয় না? আরেকবার বলো, শুনতে পেলাম না। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি ইসিজির কোনো চেঞ্জ হয় না? না না, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই। মেনলি পটাশিয়ামের ক্ষেত্রে বেশি দেখা যায়, কারণ ওটা আমাদের তো হার্টে যে ইম্পালস সেটাকে মেনটেন করে, সেক্ষেত্রে বেশি দেখা যায়। হ্যাঁ, তোমরা ওই পটাশিয়ামের যে ইসিজি চেঞ্জেসটা হচ্ছে মানে হাইপারে আর হাইপোক্যালিমিয়াতে, এটা কিন্তু মেনলি মনে রাখবে, এখান থেকে কোশ্চিন আসে। হ্যাঁ, বাকি ম্যাগনেসিয়াম ক্লোরাইড ফসফরাস এগুলো থেকে আসে না। ম্যাগনেসিয়াম থেকে একটাই কোশ্চেন যেটা আসে তোমাদের, যেটা বললাম যে অ্যান্টিডট অফ ক্যালসিয়াম গ্লুকোনেট, মানে সরি অ্যান্টিডট অফ ম্যাগনেসিয়াম ওভারডোজ, এইটা থেকে কোশ্চেন আসে, আর বাকি আসে না। আচ্ছা, এবার আমি তোমাদের অ্যাসিড বেস ব্যালেন্স অ্যান্ড ইমব্যালেন্সটা পড়িয়ে দিই। হ্যাঁ, আচ্ছা দেখো অ্যাসিড বেস ব্যালেন্স প্রথমে আমরা পড়বো, তারপর ইমব্যালেন্সের দিকে যাব। ঠিক আছে, এখানে দেখো দ্য ক্যালসিয়াম ইকুইলিব্রিয়াম, মানে অ্যাসিড, তোমরা প্রত্যেকেই জানো যে অ্যাসিড জিনিসটা কি, অ্যাসিড হচ্ছে ওয়ান টাইপ অফ কেমিক্যাল। আচ্ছা, মানসিক কার্ডিয়াক ডিসঅ্যারিথমিয়াটা কি, হচ্ছে অ্যাবনর্মাল রিদম যেটা থাকে, রিদম তো জানো, এই রিদমটা মেনটেন করে না, অ্যাবনর্মালি রিদমটাকেই আমরা কার্ডিয়াক ডিসঅ্যারিথমিয়া বলে থাকি। আচ্ছা নাও, অ্যাসিড বেস ব্যালেন্সটা শুরু করলাম। হ্যাঁ, স্ক্রিনে দেখা যাচ্ছে না শ্রেয়া? অর্পিতাও দেখতে পাচ্ছ না?
আচ্ছা, অ্যাসিড বলতে আমরা কি বুঝি? যে ওয়ান টাইপ অফ কেমিক্যাল। তো এখানে দেখো যে অ্যাসিড বেস ব্যালেন্স বলতে আমরা কি বুঝি? দ্য কেমিক্যাল ইকুইলিব্রিয়াম দ্যাট মেনটেন দ্য বডিজ পিএইচ। আমাদের যে বডির পিএইচ, যেটা কি হয়, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, ঠিক আছে, এটা কি করছে? ইকুইলিব্রিয়াম হচ্ছে মেনটেন করছে, সেটাকে আমরা বলছি অ্যাসিড বেস ব্যালেন্স। কিরকম মেনটেন করছে? অ্যাট অ্যাবাউট 7.40। তাহলে নর্মাল নিউট্রাল লেভেল কত থাকছে অ্যাসিড বেস ব্যালেন্সের? হচ্ছে 7.40। দ্যাট ইজ মোস্ট ফেভারেবল টু রুটিন সেলুলার মেটাবলিক প্রসেস। আমাদের যে বডিতে সেলুলার মেটাবলিক প্রসেস হয় তার ফেভারেবল হচ্ছে লেভেল কত? 7.40, ঠিক আছে, পিএইচ লেভেল। এবার দেখো এখানে যে আর্টারিয়াল ব্লাডের ক্ষেত্রে নর্মাল পিএইচ, আমাদের যে ব্লাডের পিএইচ সেটা আলাদা, আবার ভেনাস ব্লাডের ক্ষেত্রে কিন্তু আলাদা। তো আর্টারিয়াল ব্লাডের ক্ষেত্রে কত? 7.35 টু 7.45। এটা হচ্ছে নর্মাল রেঞ্জ বা নর্মাল লেভেল অফ পিএইচ অফ হচ্ছে ব্লাড। আর ভেনাস ব্লাডের ক্ষেত্রে কত? 7.31 টু 7.41। নেক্সট দেখো পিএইচ বিলো 6.80 অর অ্যাবভ 7.80। যদি 6.80 কমে নেমে যায় পিএইচ লেভেল, বা 7.80 ওপরে উঠে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে পার্সনের কি হতে পারে? ডেথ হতে পারে। যেটাতে কি হয়, যে সেলুলার যে অ্যাক্টিভিটি সেটা স্টপ হয়ে যায়, সেলুলার অ্যাক্টিভিটি হয় না, বন্ধ হয়ে যায়। এখানে আরেকটা দেখো যে পিএইচ রেগুলেটরি সিস্টেম ইন দ্য বডি কিভাবে মেনটেন হচ্ছে? যে বাফার্স, লাংস, কিডনি অ্যান্ড পটাশিয়াম এক্সচেঞ্জ, ঠিক আছে, এক্সচেঞ্জ আর দ্য ইম্পর্টেন্ট পিএইচ রেগুলেটরি সিস্টেম ইন দ্য বডি। আমাদের বডিতে যে পিএইচ রেগুলেটরি সিস্টেম কন্টিনিউ হচ্ছে, এক্ষেত্রে ইম্পর্টেন্ট কি কি রয়েছে? যে বাফার সিস্টেম ইম্পর্টেন্ট রয়েছে, লাংস রয়েছে ইম্পর্টেন্ট, কিডনি, আর তার সঙ্গে পটাশিয়ামের এক্সচেঞ্জটা, এই কটাই জিনিস ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো যখন আমাদের বডিতে অ্যাসিডোসিস হচ্ছে তখন কি কি দেখা যাচ্ছে? ডিউরিং অ্যাসিডোসিস বডি মুভ হাইড্রোজেন আয়ন ইনটু সেল। তাহলে বডি থেকে হাইড্রোজেন আয়ন কোথায় যাচ্ছে? সেলের ভেতরে যাচ্ছে, মুভ করছে সেলের ভেতরে। আর পটাশিয়াম মুভস আউট অফ সেল টু প্রোভাইড স্পেস ফর দ্য হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়নকে স্পেস প্রোভাইড করার জন্য পটাশিয়াম আবার কি করছে? সেলের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছে, মানে ইন্ট্রাসেলুলার থেকে এক্সট্রা সেলুলারে বেরিয়ে আসছে পটাশিয়াম, আর তখন হাইড্রোজেন আয়ন গিয়ে ইন্ট্রাসেলুলারে প্রবেশ করছে। তো সো দ্য লেভেল অফ পটাশিয়াম ইনক্রিজ ইনটু সিরাম। তার ফলে কি হচ্ছে? পটাশিয়াম লেভেল হচ্ছে সিরামে বেড়ে যাচ্ছে। তো যদি বেড়ে যায় তাহলে সেই কারণে কি হতে পারে? হাইপার ক্যালিমিয়া হতে পারে, যেটা তোমরা দেখলে একটু আগে। তো হাইপার ক্যালিমিয়া যদি হয় তাহলে আমাদের কি হবে? অ্যাসিডোসিস হবে নাকি অ্যালকালোসিস হবে? বলো। আচ্ছা, স্বপ্ন। হ্যাঁ, অ্যাসিডোসিস হবে। হাইপার ক্যালিমিয়া কন্ডিশন এখান থেকে কোশ্চেন আসে যে হাইপার ক্যালিমিয়া পেশেন্টের হয়েছে, তাহলে সেক্ষেত্রে অ্যাসিডোসিস হবে নাকি অ্যালকালোসিস হবে? এখানে অ্যান্সার হবে অ্যাসিডোসিস। তো কেউ একজন বললে যে অ্যাসিডোসিসটা বুঝতে পারলে না। সেলে মানে তোমরা তো পড়লে যে ইন্ট্রাসেলুলার ফ্লুইড আর এক্সট্রা সেলুলার, মানে একটা সেল, সেল আর সেলের বাইরের যে চারিপাশের যে ধরো এনভায়রনমেন্ট একটা। তো সেলের ভেতরে যখন তোমার হচ্ছে হাইড্রোজেন আয়ন H+ আয়ন, যেটাকে হাইড্রোজেন আয়ন যখন কি হচ্ছে? ঢুকছে, তখনই ঠিক পটাশিয়াম আবার কি করছে? সেলের ভেতরে ছিল, তো সেলের ভেতর থেকে আবার বাইরে বেরিয়ে আসছে। কারণ কি? পটাশিয়াম যদি বাইরে বেরিয়ে না আসে তাহলে ভেতরে স্পেস তৈরি হবে না, কাজে হাইড্রোজেন আয়ন ভেতরে ঢুকতে পারবে না। তো এই যে কন্ডিশন, এটাকে বলা হচ্ছে অ্যাসিডোসিস। আর এই কারণে কি হচ্ছে? পটাশিয়াম লেভেলটা যে সিরামের ভেতরে ইনক্রিজ হচ্ছে। আর এই যে পটাশিয়াম লেভেল ইনক্রিজ হচ্ছে, এই ইনক্রিজ হওয়ার কন্ডিশনকে আমরা বলছি হাইপার ক্যালিমিয়া। আর সেই কারণেই হাইপার ক্যালিমিয়া পেশেন্টের ক্ষেত্রে অ্যাসিডোসিস দেখা যায়। বোঝা গেছে? দেন দেখো ডিউরিং অ্যালকালোসিস, যখন অ্যালকালোসিস হচ্ছে তখন কি কন্ডিশন দেখা যাচ্ছে? সেলস রিলিজ হাইড্রোজেন আয়ন ইনটু ব্লাড। তাহলে ব্লাডে কি হচ্ছে? সেল হাইড্রোজেন আয়ন রিলিজ করছে অ্যালকালোসিসের সময় টু কম্পেনসেট অ্যালকালোসিস।
যাতে কিনা অ্যালকালোসিস কন্ডিশনটা কম্পেনসেট মানে বজায় থাকে। অ্যালকালোসিস কন্ডিশনটা বজায় থাকে ব্লাডের মধ্যে, সেই কারণে কি করছে, সেল হাইড্রোজেন আয়নকে রিলিজ করছে। ঠিক সেই সময়ই আবার পটাশিয়াম মুভ ইনটু সেল, পটাশিয়াম আবার সেলের ভেতরে ঢুকছে। অ্যাসিডোসিসের ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন সেলের ভিতরে ঢুকছিল আর পটাশিয়াম বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু অ্যালকালোসিসের ক্ষেত্রে উল্টো। ঠিক আছে? পটাশিয়াম মুভ ইনটু সেল, পটাশিয়াম কি করছে, সেলের সেলের ভেতরের দিকে মুভ করছে। কেন? অ্যাট দ্য প্লেস অফ হাইড্রোজেন, যেহেতু হাইড্রোজেনকে হচ্ছে তোমার প্লেস করে দেওয়ার জন্য। আর এই কারণে কি হচ্ছে, পটাশিয়াম লেভেল ডিক্রিজ হচ্ছে। যদি ডিক্রিজ হয় পটাশিয়াম লেভেল, সেই কন্ডিশনকে আমরা কি বলছি, হাইপোক্যালিমিয়া। আর হাইপোক্যালিমিয়া পেশেন্টের ক্ষেত্রে আমরা সবসময় অ্যালকালোসিস কন্ডিশনটা দেখতে পাবো। বোঝা গেল? হুম, অপোজিট অপোজিট অন্তরা, ঠিক বলেছো, একদম অপোজিট হবে। এইবার দেখো এখানে ডেফিনেশন দেওয়া আছে যে অ্যাসিডোসিস জিনিসটা কি, বা ডেফিনেশন বলতে কি বুঝি আমরা। হাইড্রোজেন আয়ন ডোনার্স কল্ড অ্যাসিড, মানে হাইড্রোজেন আয়ন ডোনার্স মানে কি বলছে, যে যে হাইড্রোজেন আয়ন হচ্ছে তোমার যাচ্ছিল, হাইড্রোজেন আয়ন, এই যে অ্যাসিডোসিসের ক্ষেত্রে কি বলছিল, যে মুভ হাইড্রোজেন আয়ন ইনটু সেল, যেহেতু সেলের দিকে যাচ্ছিল তো সেই কারণে এটাকে বলছে ডোনার। আর কল্ড অ্যাসিড, সে কারণে কি বলছে, অ্যাসিড বলছে। আর হাইড্রোজেন আয়ন অ্যাসিডটার কল বেস, হাইড্রোজেন আয়ন যে অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্টরস যেটাকে বলা হচ্ছে, সেটাই সেই কন্ডিশনকে আমরা বলছি বেস। এবার দেখো এখানে দেওয়া আছে যে অ্যান ইনক্রিজ ইন দ্য অ্যাসিডিটি ইজ কত, লেস দেন 7.35, মানে ব্লাডের পিএইচ কত হচ্ছে 7.35 এর যখন কম নেমে যাচ্ছে, আর্টারিয়াল ব্লাড, যে আর্টারিয়াল ব্লাড রয়েছে তার পিএইচ কত কমছে, 7.35 থেকে কমে যাচ্ছে। তো কমে গেলে সেই কন্ডিশনকে আমরা বলছি অ্যাসিডোসিস। কেন কমে যাচ্ছে, ডিউ টু ইনক্রিজড হাইড্রোজেন আয়ন যে কনসেন্ট্রেশন, যেহেতু হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে সেই কারণে হচ্ছে পিএইচ কমে যাচ্ছে। দেন নেক্সট দেখো অ্যালকালোসিস, অ্যালকালোসিস কি, অ্যান ইনক্রিজ ইন দ্য ব্লাড অ্যালকানিটি, মানে ব্লাডে কি হচ্ছে, অ্যালকানিটি বেড়ে যাচ্ছে। কিরকম, পিএইচ মোর দ্যান 7.45, যখন ব্লাডের পিএইচ 7.45 থেকে বেড়ে যাচ্ছে তখন সেই কন্ডিশনকে আমরা বলছি অ্যালকালোসিস। কেন হচ্ছে, অ্যান অ্যাকুমুলেশন অফ বাইকার্বনেট আয়ন অর ডিক্রিজ অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, যেহেতু এইচ প্লাস আয়ন যেটা হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কি হচ্ছে, কমে যাচ্ছে, বা বাইকার্বনেট আয়ন অ্যাকুমুলেশন হচ্ছে মানে জমা হচ্ছে, তো সেই কারণে এই অ্যালকালোসিস কন্ডিশনটা আমরা দেখতে পাই। দেন দেখো এখানে বাফার, বাফার সিস্টেম যে আমরা বললাম, বাফার বলতে আমরা কি বুঝি, যে ফাস্টেস্ট অ্যাক্টিং রেগুলেটরি সিস্টেম, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ রেগুলেটরি সিস্টেম, কিন্তু কি ফাস্টেস্ট অ্যাক্টিং মানে খুব দ্রুততার সঙ্গে অ্যাক্ট করে। তো এই যে সিস্টেম এটাকে বলা হচ্ছে বাফার সিস্টেম। ইট প্রোভাইডস ইমিডিয়েট প্রোটেকশন এগেনস্ট চেঞ্জ ইন পিএইচ, মানে পিএইচ ইন দ্য এক্সট্রা সেলুলার ফ্লুইড, যখন কি হচ্ছে আমাদের শরীরে এক্সট্রা সেলুলার ফ্লুইডে হচ্ছে পিএইচ যে চেঞ্জ হচ্ছে, এর এগেনস্টে কি করছে, ইমিডিয়েট প্রোটেকশন প্রোভাইড করছে যে সিস্টেমের মাধ্যমে, সেটাকে আমরা বলছি বাফার সিস্টেম। এটা কিরকম রিয়াক্ট করে, ইট রিয়াক্ট স্ট্রং অ্যাসিড অর বেস টু প্রিভেন্ট লার্জ অর সাডেন চেঞ্জ ইন দ্য পিএইচ অফ দ্য বডি ফ্লুইড, আমাদের বডি ফ্লুইডে যে সাডেন চেঞ্জ হচ্ছে পিএইচ, সেটাকে প্রিভেন্ট করার জন্য স্ট্রং অ্যাসিড বা বেস, বেসে কি করছে, রিয়াক্ট করে থাকে বাফার সিস্টেম। থ্রি মেন বাফার সিস্টেম রয়েছে, তার মধ্যে নাম্বার ওয়ান কি, কার্বনিক অ্যাসিড, যেটাকে আমরা বাইকার্বনেট বাফার সিস্টেম বলি। তো প্রাইমারি বাফার সিস্টেম ইন দ্য বডি, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে প্রাইমারি বাফার সিস্টেম ইন দ্য বডি বলতে আমরা কি বুঝি, যে কার্বনিক অ্যাসিড বা বাইকার্বনেট বাফার সিস্টেম। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হচ্ছে, দিস সিস্টেম অপারেটস বাই উইক বেস, এক্ষেত্রে বেস কি থাকছে, উইক থাকছে, বাইকার্বনেট মানে HCO3 অ্যান্ড উইক অ্যাসিড, তার সঙ্গে কি থাকছে, উইক অ্যাসিড থাকছে মানে কার্বনিক অ্যাসিড যেটা H2CO3।
কার্বনিক অ্যাসিডের দেখো পাশে হচ্ছে যে শর্ট ইয়েটা হচ্ছে তোমার লেখা আছে যে H2CO3, আর বাইকার্বনেটের হচ্ছে HCO3। এই চিহ্নগুলো তোমাদের মনে রাখতে হবে, মানে শর্ট ফর্ম গুলো তোমাদের মনে রাখতে হবে। যখন এক্সামে আসবে এখান থেকে তোমাদের শর্ট ফর্ম গুলোই তুলে দেয়। এখানে আরেকটা পয়েন্ট দেখো, ইট রেগুলেটস। এখান থেকে সব পড়ার দরকার নেই, তোমাদের মেনলি যেটা পড়তে হবে যে এখানে হচ্ছে তোমার আর্টারিয়াল ব্লাড আর ভেনাস ব্লাডের ক্ষেত্রে পিএইচ লেভেল কত। তারপর আরেকটা যে পয়েন্টগুলো পড়তে হবে যে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, বাইকার্বনেটের নর্মাল লেভেল কত। এখান থেকে তখন কোশ্চেন দেবে যে রেসপিরেটরি অ্যালকালোসিস বা রেসপিরেটরি অ্যাসিডোসিস, ঠিক আছে, বা মেটাবলিক অ্যাসিডোসিস। ওই কোশ্চেনগুলো মেনলি ইম্পর্টেন্ট, এগুলো জাস্ট এই বাফার সিস্টেমটা জাস্ট দেখে রাখবে। নেক্সট পয়েন্ট দেখো যে বাইকার্বনেট বাফার সিস্টেমে যে রয়েছে ইট রেগুলেট বাই লাংস। তাহলে এটা কিসের মাধ্যমে, বাইকার্বনেট বাফার সিস্টেম কিসের মাধ্যমে রেগুলেট হচ্ছে? লাংসের মাধ্যমে। কন্ট্রোল কার্বনিক অ্যাসিড লেভেল। তাহলে লাংস কি করছে? কার্বনিক অ্যাসিড যে লেভেলটা রয়েছে সেটাকে কন্ট্রোল করছে, আর কিডনি কি বাইকার্বনেট লেভেলকে কন্ট্রোল করছে। তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে যে লাংস হচ্ছে কার্বনিক অ্যাসিড লেভেলকে কন্ট্রোল করছে, আর কিডনি হচ্ছে তোমার বাইকার্বনেট লেভেলকে কন্ট্রোল করছে। দেন দেখো নেক্সট নাম্বার 2 হচ্ছে ফসফেট বাফার সিস্টেম। এটা জাস্ট দেখে রাখবে যে ইট ইজ মেনলি অ্যাক্টিভ ইন দ্য ইন্ট্রাসেলুলার ফ্লুইড, মানে উইদিন দ্য সেল। সেলের মধ্যে যে হচ্ছে সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে ফসফেট বাফার সিস্টেম। কোথায় হচ্ছে? মেনলি কিডনিতে হয়, ঠিক আছে। নেক্সট দেখো প্লাজমা প্রোটিন বাফার সিস্টেম। এটা খুব একটা ইম্পর্টেন্ট, এগুলো জাস্ট দেখে রাখবে। এখানে যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাসিড বেস ইমব্যালেন্স। এবার চলে আসো অ্যাসিড বেস ইমব্যালেন্স আমরা কি করে বুঝবো। আচ্ছা তোমরা বলো তো PaCO2 নর্মাল লেভেল কত? কত থেকে আমরা কত নর্মাল লেভেল বলবো? হুম, আর PaO2 এর ক্ষেত্রে কত? PaO2 পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, সেক্ষেত্রে কত? 80 থেকে 100, 75 থেকে 100 যারা বলছো তারা একটু কারেক্ট করে নিও, হ্যাঁ। 80 থেকে 100। আর বাইকার্বনেটের নর্মাল লেভেল কত? 21 থেকে 28। যারা 22 থেকে 28 বলছো, 22 থেকে 28 হবে না, 21 থেকে 28। ঠিক আছে, প্রত্যেকেই পারছো। এইবার দেখো এখানে এখানে বোঝার ব্যাপার আছে যে নাম্বার 1 দেখো রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস যে কন্ডিশনটা রয়েছে এক্ষেত্রে ব্লাডের পিএইচ কত হবে? ডিক্রিজ হবে। মানে ডিক্রিজ বলতে কত হবে? 7.35 থেকে 7.45 হচ্ছে নর্মাল আমাদের রেঞ্জ। তাহলে এক্ষেত্রে কি হবে? 7.35 থেকে কমে যাবে লেভেল, ঠিক আছে। না ওটা ভুল না, কিন্তু তোমরা 21 থেকে 28টাই মনে রাখবে, ঠিক আছে। তোমাদের যদি কোশ্চেন ওরকম দেয় কণিকা যে আহ, মানে অনেক রকম কোশ্চেন দিতে পারে, ধরো অপশন দিয়ে দিল 21 থেকে 28, 22 থেকে 27, তাহলে তোমাদের অ্যাকুরেট যেটা হবে সেটা 21 থেকে 28ই হবে। যদি ওই অপশন না থাকে তখন তোমরা 22 থেকে 27 করতে পারো। হ্যাঁ, নিয়ারেস্ট যেটা হবে সেটাই। আচ্ছা তাহলে এখানে বোঝা গেল যে রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে আমাদের ব্লাডের পিএইচ কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। কতটা? 7.35 থেকে কমে যাচ্ছে। তাহলে তোমরা এখানে বুঝে যাবে যখন কোশ্চেন দেবে যে রেসপিরেটরি অ্যাসিডোসিস তো এরকম ভাবে দেবে না, ধরো দেবে যে ব্লাডের পিএইচ হচ্ছে 7. ধরো 35 এর কম, তো 7 হচ্ছে তোমার দিয়েছে ধরো 20, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে অ্যাসিডোসিস হচ্ছে কন্ডিশন।
অ্যাসিডোসিসের দিকে যাচ্ছে। এবার কি অ্যাসিডোসিস হচ্ছে, সেটা রেসপিরেটরি অ্যাসিডোসিস হচ্ছে নাকি মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, সেটা কি করে বুঝবো? এখানে দেখো যে PaCO2 মানে কার্বন ডাই অক্সাইড লেভেল, মানে পার্সিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, PaCO2 ফুল ফর্ম। তো এই ক্ষেত্রে দেখো তোমাদের নর্মাল লেভেল দেওয়া আছে 35 to 45 mm অফ এইচজি। এই ক্ষেত্রে কি হবে, যখন অ্যাসিডোসিস কন্ডিশনটা আসবে সেক্ষেত্রে কিন্তু কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে, কমবে না। কারণ এক্ষেত্রে তোমরা ভাববে যে হয়তো পিএইচ কমে গেল, তাহলে তো যে কার্বন ডাই অক্সাইডও কমে যাবে, কমবে না। কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়া মানে অ্যাসিডোসিস হওয়া, মানে এখানে অপোজিট হবে, মানে বেড়ে যাবে, ঠিক আছে? বোঝা গেছে? এখানে কার্বন ডাই অক্সাইডটা সবার বোঝা গেছে? আচ্ছা, সোমা বুঝতে পারোনি? মানে ব্লাডের পিএইচ দেখবে কমে যাবে, ঠিক আছে, ডিক্রিজ হবে, মানে কত ডিক্রিজ হবে, 7.35 এর নিচে নেমে যাবে। তখন তোমাকে বুঝে নিতে হবে যে অ্যাসিডোসিস কন্ডিশন। কিন্তু সেটা রেসপিরেটরি যদি তোমাকে বুঝতে হয় যে রেসপিরেটরি যদি কন্ডিশন নাকি মেটাবলিক, তো রেসপিরেটরি তুমি হচ্ছে কার্বন ডাই অক্সাইড লেভেলটা দেখে বুঝতে পারবে। তো কার্বন ডাই অক্সাইডের ধরো লেভেলটা কত রয়েছে, ইনক্রিজ রয়েছে, মানে 45 এর থেকে বেশি, মানে 50 ধরো আছে, 50 mm অফ এইচজি আছে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে রেসপিরেটরি অ্যাসিডোসিস, মানে কার্বন ডাই অক্সাইডের লেভেলটা বাড়বে এক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুশ্রী ঠিকই বলেছো, পিএইচ কমে যাবে কিন্তু হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড লেভেলটা বেড়ে যাবে। আচ্ছা সোমা, বোঝা গেছে? তাহলে তোমাদের পিএইচ গেল, আর এই গেল হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড। এইবার চলে আসো বাইকার্বনেট। বাইকার্বনেট লেভেলটা কিরকম থাকবে, আনচেঞ্জড। মানে বাইকার্বনেটের আমরা লেভেল কত বললাম, যে 21 থেকে 28 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। তাহলে তোমার এই নর্মাল রেঞ্জের মধ্যেই থাকবে, এখানে কোনো চেঞ্জ দেখা যাবে না। বুঝতে পারলে? বাইকার্বনেট হচ্ছে আনচেঞ্জড অবস্থায় থাকবে। এবার যদি তোমরা বলো যে কম্পেনসেটরি মেকানিজম, কম্পেনসেশন মানে কি? কম্পেনসেশন মানে ধরো যেমন হচ্ছে তোমার অ্যাসিডোসিস হয়েছে, মানে পিএইচ কি হচ্ছে, কমে যাচ্ছে, ঠিক আছে, পিএইচ কমে যাচ্ছে, তাহলে তার সঙ্গে যদি কম্পেনসেশন করতে যায় তাহলে বাইকার্বনেটেরও তো কমে যাওয়ার কথা, ঠিক আছে। সরি, কমে যাবে না, বেড়ে যাবে, মানে বেড়ে গিয়ে হচ্ছে যেহেতু হচ্ছে তোমার অ্যাসিডের পিএইচ এর লেভেলটা কমে যাচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে বাইকার্বনেটের বেড়ে গিয়ে কম্পেনসেশন করার কথা। যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কম্পেনসেশন মেকানিজম, ঠিক আছে। আর যদি না কমে, মানে না বাড়ে, আরো কমে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আনকম্পেনসেশন। বোঝা গেল কম্পেনসেশন আর আনকম্পেনসেশন? মানে এখানে দেখো বলছে যে কম্পেনসেশন মেকানিজম কি, যে বাইকার্বনেট আনচেঞ্জড অবস্থায় রয়েছে, ঠিক আছে, যদি রেসপিরেটরি অ্যাসিডোসিস হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাইকার্বনেট মানে পিএইচ লেভেল ডিক্রিজ হচ্ছে, তার সঙ্গে অপোজিট আবার কি, বাইকার্বনেট বেড়ে যাচ্ছে, মানে অপোজিট হচ্ছে, একটা ডিক্রিজ একটা ইনক্রিজ হচ্ছে। কিন্তু বাইকার্বনেট আবার হচ্ছে কি হচ্ছে, আনচেঞ্জড অবস্থায় থাকবে। যদি এই কন্ডিশন পর্যন্ত আসে তাহলে সেটাকে আমরা বুঝে নেবো যে রেসপিরেটরি অ্যাসিডোসিস, ঠিক আছে। এইবার যদি তোমার হচ্ছে বাইকার্বনেট আনচেঞ্জড অবস্থায় থাকলো না, মানে নর্মাল অবস্থায় থাকলো না, কি হলো, যে লেভেল বেড়ে গেল, মানে ইনক্রিজ হয়ে গেল, বাইকার্বনেট লেভেলটাও বেড়ে গেল, তাহলে সে কি করছে, যে যেহেতু পিএইচটা কমে যাচ্ছে সেই কারণে বাইকার্বনেট লেভেলটা বাড়িয়ে দিয়ে কম্পেনসেশন করার একটা চেষ্টা করছে। কম্পেনসেশন মানে সমান একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে, ঠিক আছে।
তো এই যে এই যে মানে কন্ডিশন, এটাকে বলছে যে কম্পেনসেশনই মেকানিজম। এটা দু রকম হয়, একটা হচ্ছে কম্পেনসেশন আর একটা হচ্ছে আনকম্পেনসেশন। ওখান থেকে খুব কম কোশ্চেন আসে তোমাদের এই রেসপিরেটরি অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস, এগুলো থেকে বেশি কোশ্চেন আসে। এইটা বোঝা গেল যে কম্পেনসেশন কখন হচ্ছে আর আনকম্পেনসেশন কখন হচ্ছে। আচ্ছা দেখো, তারপর দেখো যে রেসপিরেটরি অ্যালকালোসিস। অ্যালকালোসিস আমরা কখন বুঝবো? যখন হচ্ছে পিএইচ লেভেল বেড়ে যাবে, 7.45 থেকে বেড়ে যাবে, তখন আমরা বুঝবো যে অ্যালকালোসিস কন্ডিশন। এবার রেসপিরেটরি অ্যালকালোসিস কি করে বুঝবো? যখন PaCO2 কমে যাবে, মানে ডিক্রিজ হবে, কত 35 থেকে কমে যাবে, তখন আমরা বুঝে যাব যে রেসপিরেটরি অ্যালকালোসিস। রেসপিরেটরি অ্যালকালোসিস আর অ্যাসিডোসিস বুঝতে পারছো তো তোমরা? এই দুটো আগে ক্লিয়ার করো, তারপরে কম্পেনসেটরি মেকানিজম আর হচ্ছে আনকম্পেনসেশনে পরে আসছে। একসঙ্গে বুঝালে বুঝতে পারবে না। ঠিক আছে, দেন দেখো মেটাবলিক। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস কি করে বুঝবো? যে পিএইচ লেভেল, তোমরা বুঝেই গেলে যে অ্যাসিডোসিস মানেই হচ্ছে পিএইচ লেভেল কমে যাবে আর অ্যালকালোসিস মানে পিএইচ লেভেল বেড়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে মেটাবলিকের ক্ষেত্রে কার সাথে রিলেশন? বাইকার্বনেটের সাথে। মানে আমাকে দেখতে হবে পিএইচ লেভেল, তার সঙ্গে আমাকে বাইকার্বনেট লেভেলটা দেখতে হবে যে বাইকার্বনেট লেভেল ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে। এটা হচ্ছে মেটাবলিকের সাথে রিলেশন। তো পিএইচ যদি ডিক্রিজ হয়, তার সঙ্গে PaCO2 আনচেঞ্জ থাকবে, কোনো মানে নর্মাল রেঞ্জে পড়ে থাকবে। আর বাইকার্বনেট কি হবে? ডিক্রিজড হবে। মানে এটা হচ্ছে ইকুয়াল, ঠিক আছে? মেটাবলিকের ক্ষেত্রে, মেটাবলিক অ্যাসিডোসিস বা অ্যালকালোসিসের ক্ষেত্রে ইকুয়াল। যদি অ্যাসিডোসিস হয় তাহলে সেক্ষেত্রে পিএইচও ডিক্রিজ হবে, তার সাথে বাইকার্বনেটও ডিক্রিজ হবে। কিন্তু মেটাবলিক অ্যালকালোসিস যদি হয় সেক্ষেত্রে পিএইচও ইনক্রিজ হবে আর বাইকার্বনেটও ইনক্রিজ হবে, কিন্তু PaCO2 মানে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড নর্মাল হচ্ছে রেঞ্জে থাকবে, কোনো চেঞ্জ হবে না। এতটুকু বোঝা গেছে? আচ্ছা স্বপ্না বলো, লাস্টটা কি বলবো? মেটাবলিক অ্যাসিডোসিসটা সোমা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো মেটাবলিক অ্যাসিডোসিসে মেন তোমাদেরকে এখানে যেটা মাথায় রাখতে হবে ফার্স্ট, সেটা হচ্ছে যদি রেসপিরেটরির ক্ষেত্রে কিন্তু পিএইচ এর সাথে কার্বন ডাই অক্সাইডের রিলেশন থাকবে। তোমাদের মেন যে দুটো জিনিস দেখতে হবে সেটা হচ্ছে পিএইচ লেভেল দেখতে হবে আর তার সাথে কার্বন ডাই অক্সাইড দেখতে হবে রেসপিরেটরির ক্ষেত্রে, সেটা অ্যাসিডোসিস হোক বা অ্যালকালোসিস। এটা বোঝা গেছে এতটুকু? আর মেটাবলিকের ক্ষেত্রে তোমাদের পিএইচ এর সাথে কিন্তু বাইকার্বনেটের রিলেশন দেখতে হবে, যে আমার পিএইচ এর সাথে ডিক্রিজ হচ্ছে, তার সঙ্গে বাইকার্বনেটের ডিক্রিজ হচ্ছে নাকি ইনক্রিজ হচ্ছে, এটা দেখতে হবে মেনলি। এই দুটো আগে ভালোভাবে মাথায় ঢোকাও, যে রেসপিরেটরির ক্ষেত্রে কিন্তু বাইকার্বনেট পিএইচ এর সাথে আর মেটাবলিকের ক্ষেত্রে কিন্তু বাইকার্বনেট হচ্ছে পিএইচ এর সাথে। আচ্ছা এইবার আসি যে কম্পেনসেটরি মেকানিজম। কম্পেনসেটরি মেকানিজম কি? তোমরা প্রত্যেকেই জেনে গেলে যে অ্যাসিডোসিস কখন হচ্ছে, অ্যালকালোসিস কখন হচ্ছে, মেটাবলিক কখন হচ্ছে, রেসপিরেটরি কখন হচ্ছে, ঠিক আছে? তো এখানে দেখো রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে কি হচ্ছে, যে বাইকার্বনেট লেভেলটা ইনক্রিজ হচ্ছে। মানে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড তো ইনক্রিজ হচ্ছেই, তার সাথে আবার বাইকার্বনেটও ইনক্রিজ হচ্ছে।
কিন্তু এখানে বাইকার্বনেটের কি হওয়ার কথা ছিল, ডিক্রিজ হওয়ার কথা ছিল, কিন্তু ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজ হয়ে কি করছে, কম্পেনসেশন একটা যে মেকানিজম সেটা করছে। কম্পেনসেশন মানে কি, সমতা বজায় রাখার চেষ্টা করছে, ঠিক আছে। তখন সেটাকে আমরা বলবো কম্পেনসেটরি এখান থেকে কোশ্চেন আছে, কোশ্চেন গুলো পরে যখন ডিসকাস করবো তখন তোমরা বুঝতে পারবে যে কি ধরনের কোশ্চেন আছে কম্পেনসেশন থেকে, আনকম্পেনসেশন থেকে। দেন নেক্সট দেখো রেসপিরেটরি অ্যালকালাইসিসের ক্ষেত্রে কি হচ্ছে, যে বাইকার্বনেট আবার ডিক্রিজ হচ্ছে, মানে পিএইচ ইনক্রিজ হচ্ছে, কার্বন ডাই অক্সাইড ডিক্রিজ হচ্ছে, আর বাইকার্বনেট তো আনচেঞ্জ থাকছে, কিন্তু এক্ষেত্রে আবার ডিক্রিজ হচ্ছে, মানে অপোজিট হচ্ছে। পিএইচ এর সাথে বাইকার্বনেট এখানে কম্পেনসেটরি মেকানিজমের ক্ষেত্রে কিন্তু অপোজিট হচ্ছে, মানে পিএইচ যদি ডিক্রিজ থাকছে তাহলে এক্ষেত্রে হচ্ছে ইনক্রিজ হচ্ছে, আর যদি পিএইচ ইনক্রিজ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে। মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে দেখো পিএইচ ডিক্রিজ হচ্ছে অ্যাসিডোসিসের ক্ষেত্রে, আর সেখানে আবার কি হচ্ছে, পিএসিও2 আবার ডিক্রিজ হচ্ছে, মানে সেম সেম হচ্ছে, ঠিক আছে। আর ইনক্রিজের ক্ষেত্রে পিএসিও2 ইনক্রিজ হচ্ছে, সেম সেম ইকুয়াল। নেক্সট দেখো যে রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিস কি, যে অ্যাসিডোসিস ডিক্রিজ পিএইচ লেস দেন 7.35, যখন 7.35 থেকে পিএইচ লেভেল কমে যাচ্ছে তখন সেই কন্ডিশনকে আমরা অ্যাসিডোসিস বলছি। কি কারণে হচ্ছে, কজড বাই রিটেনশন অফ কার্বন ডাই অক্সাইড, মানে হচ্ছে পিএসিও2 মোর দেন 45 mm অফ এইচজি। যেহেতু কি হচ্ছে যে পিএসিও2 মানে কার্বন ডাই অক্সাইড কত হচ্ছে 45 mm অফ এইচজির বেশি হচ্ছে, সেই কারণে হচ্ছে অ্যাসিডোসিস দেখা যাচ্ছে, মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস দেখা যাচ্ছে। সেই কারণে কজ কি কি কারণে হতে পারে রেসপিরেটরি অ্যাসিডোসিস, উপিস কজ কার্বন ডাই অক্সাইড রিটেনশন অ্যান্ড হচ্ছে হাইপোভেন্টিলেশন। মানে এখান থেকে যেটা কোশ্চেন আসে যে রেসপিরেটরি অ্যাসিডোসিস মেনলি কোন কোন পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়, তো সিওপিডি, অ্যাজমা, ব্রঙ্কিয়াকটেসিস, অ্যাটেল্যাক্টেসিস, এই যে এক্সাম্পল গুলো দেওয়া আছে এগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে। এখানে সাইন সিমটম গুলো একবার দেখে রাখবে, যে কনফিউশন হতে পারে পেশেন্টের যদি রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়, তার সাথে লেথার্জি, মাসেল টুইস্টিং হতে পারে, আনকনসিয়াস হয়ে যেতে পারে পেশেন্ট, ঠিক আছে। এইগুলো একটু সাইন সিমটম গুলো দেখে রাখবে। দেন দেখো ম্যানেজমেন্টটা দেখো, এখান থেকে যে ম্যানেজমেন্ট তোমরা কিভাবে করবে যদি পেশেন্টের রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়। অ্যাকিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস ইজ এ মেডিকেল এমার্জেন্সি। তাহলে অ্যাকিউট যদি কোনো পেশেন্টের হঠাৎ করে রেসপিরেটরি অ্যাসিডোসিস হয় তাহলে এটা একটা মেডিকেল এমার্জেন্সি ইন হুইচ ইমিডিয়েট এফোর্টস টু ইমপ্রুভ ভেন্টিলেশন। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, পেশেন্টকে ইমিডিয়েট ভেন্টিলেশন দিতে হবে, ভেন্টিলেশন ইমপ্রুভ করার জন্য অক্সিজেনেশন দিতে হবে পেশেন্টকে। তার সাথে কি করতে হবে, অ্যাডমিনিস্টার আইভি সোডিয়াম বাইকার্বনেট। আর কি করতে হবে, সোডিয়াম বাইকার্বনেট অ্যাডমিনিস্টার করতে হবে। পেশেন্টকে এক্ষেত্রে আমরা কি পজিশন দেব, এটা খুব ইম্পর্টেন্ট, যে সেমি ফাউলার পজিশন প্রোভাইড করবো পেশেন্টকে, ঠিক আছে। এই তিনটে পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট এখানে। আর কি, যে ডিউরিং অ্যাসিড বেস ইমব্যালেন্স, যখন পেশেন্টের অ্যাসিড বেস ইমব্যালেন্স হচ্ছে সেক্ষেত্রে আমাদের ইলেকট্রোলাইট যে লেভেলটা রয়েছে সেটা ক্লোজলি মনিটর করতে হবে, স্পেশালি কি, যে পটাশিয়াম লেভেলটা আমাদের দেখতে হবে। দেন নেক্সট দেখো রেসপিরেটরি অ্যালকালোসিস। রেসপিরেটরি অ্যালকালোসিস কখন বলবো, অ্যালকালোসিস ইনক্রিজ পিএইচ মোর দ্যান 7.45, যখন আমাদের ব্লাডে পিএইচ লেভেল 7.45 থেকে বেড়ে যাচ্ছে তখন সেই কন্ডিশনকে আমরা বলছি অ্যালকালোসিস। অ্যালকালোসিস, যে রেসপিরেটরি অ্যালকালোসিস কি করে বুঝবো, কজড বাই রিডাকশন অফ কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। যেহেতু কার্বন ডাই অক্সাইড কি হচ্ছে, কমে যাচ্ছে, কতটা কমে যাচ্ছে, 35 mm অফ এইচজি কম হয়ে যাচ্ছে লেভেল, তখন আমরা বুঝবো যে রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে। কি কি কারণ হতে পারে, যে হাইপার ভেন্টিলেশন আর হচ্ছে ওভার স্টিমুলেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। যদি রেসপিরেটরি সিস্টেমে হাইপার ভেন্টিলেশন হয় সে কারণে হতে পারে। ডিউ টু এক্সট্রিম অ্যাংজাইটি, পেন, যদি কোনো পেশেন্টের হাইপোক্সিয়া হয় বা হাই ফিভার হয় তাহলে সেক্ষেত্রে সেই থেকেও হচ্ছে পেশেন্টের রেসপিরেটরি অ্যালকালোসিস হতে পারে, ঠিক আছে। দেন নেক্সট দেখো
দেখো সাইন অ্যান্ড সিমটম। তাহলে সাইন সিমটম আমরা কি করে বুঝবো? যে ডিক্রিজ রেট অ্যান্ড ডেপথ অফ রেসপিরেশন, মানে হাইপোভেন্টিলেশন যে কন্ডিশনটা আমরা বলি। হাইপোভেন্টিলেশন কি বলি? যে পেশেন্টের যে রেসপিরেশনের রেট অ্যান্ড ডেপথ এটা কি হচ্ছে? ডিক্রিজ হয়ে যায় এই সময়, ঠিক আছে? যেহেতু কেন ডিক্রিজ হয় বা হাইপোভেন্টিলেশন কন্ডিশনটা কেন হচ্ছে? অ্যাজ এ কম্পেনসেটরি অ্যাকশন বাই দ্য লাংস। যেহেতু লাংস কি করছে? কম্পেনসেটরি অ্যাকশন করার চেষ্টা করছে, আর সেই কারণেই হচ্ছে হাইপোভেন্টিলেশন দেখা যাচ্ছে কন্ডিশনটা। আর কি? যে লো বিপি অ্যান্ড ট্যাকিকার্ডিয়া অ্যান্ড ডিসঅ্যারিথমিয়া ডিউ টু হাইপোক্যালিমিয়া। যেহেতু হাইপোক্যালিমিয়া কন্ডিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সে কারণে ট্যাকিকার্ডিয়া হচ্ছে, তার সাথে লো বিপি আর হচ্ছে ডিসঅ্যারিথমিয়া দেখা যাচ্ছে, ঠিক আছে? দেন ম্যানেজমেন্ট দেখো আমরা কি কি ম্যানেজমেন্ট করব। যে অ্যাসিস্ট দ্য ক্লায়েন্ট ফর ব্রিথিং টেকনিক সাচ অ্যাজ ভলেন্টারিলি হোল্ডিং অফ ব্রিথিং ইউজিং এ রিব্রিথিং মাস্ক। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা মেনলি ইউজ করতে হবে, রিব্রিথিং মাস্ক ইউজ করতে হবে, অ্যান্ড রিব্রিথিং ইনটু এ পেপার ব্যাগ, বা পেপার ব্যাগও আমরা ইউজ করতে পারি। আর কি? যে অ্যাডমিনিস্টার সেডেটিভ টু ডিক্রিজ হাইপার ভেন্টিলেশন অ্যান্ড ক্যালসিয়াম গ্লুকোনেট টু ট্রিট টিটানি। যেহেতু এই কন্ডিশনে কি হতে পারে? টিটানি হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, সে কারণে আমরা হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে হচ্ছে যে হাইপার ভেন্টিলেশন যে কন্ডিশন সেটাকে আমরা ডিক্রিজ করতে পারি। দেন নেক্সট দেখো নাম্বার 3, মেটাবলিক অ্যাসিডোসিস। মানে বেস বাইকার্বনেট যে কন্ডিশনটা রয়েছে সেটা হচ্ছে ডেফিসিট হবে, মানে কমে যাবে। মেটাবলিক অ্যাসিডোসিস আমরা কখন বলবো? ডিক্রিজ ইন দ্য ব্লাড পিএইচ অফ দ্য বডি। বডিতে যখন ব্লাডের পিএইচ কমে যাচ্ছে তখন কি হচ্ছে? যে রিটেনশন অফ অ্যাসিড অর ডিক্রিজিং অফ বাইকার্বনেট লেভেল। তাহলে বাইকার্বনেট লেভেলও আবার কমে যাচ্ছে, ঠিক আছে? মানে পিএইচ তো কমছেই ব্লাডে, তার সাথে বাইকার্বনেট লেভেলও কমে যাচ্ছে। সেই কন্ডিশনকে আমরা বলছি মেটাবলিক অ্যাসিডোসিস। কতটা কমছে? যে 21 to 28 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার হচ্ছে নর্মাল, কিন্তু এখানে হচ্ছে 21 থেকে কমে যাচ্ছে, নেমে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে। কারণ কি? কি কি কারণে হতে পারে মেটাবলিক অ্যাসিডোসিস? আনকন্ট্রোলড ডায়াবেটিস মালাইটাস অর বিকেএ। আনকন্ট্রোল ডায়াবেটিস মালাইটাস যদি থাকে কোনো পেশেন্টের, তাহলে সেক্ষেত্রে কিন্তু মেইনলি মেটাবলিক অ্যাসিডোসিস একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কি? কি কারণে হতে পারে? ডিউ টু অ্যাকুমুলেশন অফ কিটোন বডি। যেহেতু কিটোন বডি কি হচ্ছে? বডিতে অ্যাকুমুলেশন হচ্ছে, আর সেই কারণে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস হওয়ার একটা চান্স রয়েছে। আর কি? সিভিয়ার ডায়রিয়া। সিভিয়ার ডায়রিয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা মেটাবলিক অ্যাসিডোসিস দেখতে পারি ডিউ টু লস অফ বাইকার্বনেট আয়ন। যেহেতু বাইকার্বনেট আয়ন কি হচ্ছে? সিভিয়ার ডায়রিয়ার ক্ষেত্রে বেরিয়ে যাচ্ছে, লস হচ্ছে, সেই কারণে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস কন্ডিশনটা দেখা যায়। এক্সেসিভ ইনটেক অফ অ্যাসিড, যদি এক্সেসিভ ইনটেক করে কেউ অ্যাসিড, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মেটাবলিক অ্যাসিডোসিস দেখা যায়। মানে অ্যাসিটাইল সাইক্লিক অ্যাসিড, যেমন হচ্ছে অ্যাসপিরিন, HCl, ঠিক আছে? এই ধরনের অ্যাসিড যদি কেউ বেশি পরিমাণে হচ্ছে ইনটেক করে তাহলে সেক্ষেত্রেও হতে পারে। আর কি? এন্ড স্টেজ রেনাল ফেলিওরের ক্ষেত্রেও হতে পারে, হাই ফ্যাট ডায়েট অ্যান্ড হচ্ছে ম্যালনিউট্রিশনের ক্ষেত্রেও হতে পারে। দেন সাইন সিমটম দেখো, যে সাইন অ্যান্ড সিমটমস অফ অলমোস্ট সেম টু রেসপিরেটরি অ্যাসিডোসিস ফর এক্সেপশন আর, মানে কিছু কিছু ফিউ এক্সেপশন রয়েছে, বাকি রেসপিরেটরি অ্যাসিডোসিসের যে সাইন সিমটম রয়েছে তার সঙ্গে অনেকটা মিল রয়েছে। তো এখানে দেখো কুসমাল ব্রিথিং, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যে কুসমাল ব্রিথিং, এখান থেকে তোমাকে কোশ্চেন দিতে পারে যে মেটাবলিক অ্যাসিডোসিসে দেখা যায় নাকি অ্যালকালোসিসে দেখা যায়। তাহলে তোমাদের এখানে যেটা হবে যে কুসমাল রেসপিরেশন মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে দেখা যায়। এ ভেরি ডিপ রিপিটেটিভ গ্যাপসিং রেসপিরেটরি প্যাটার্ন অ্যাসোসিয়েটেড উইথ প্রোফাউন্ড অ্যাসিডোসিস, যেমন হচ্ছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের ক্ষেত্রে কিন্তু দেখা যায় হচ্ছে তোমার এই কুসমাল ব্রিথিং। আর কুসমাল ব্রিথিং, এখান থেকে দুটো কোশ্চেন বেরোলো, একটা যে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের ক্ষেত্রে দেখা যায়, আর একটা কুসমাল রেসপিরেশন মে বি সাইন অফ ইম্পেন্ডিং ডেথ, মানে যে ডেথ, মৃত্যু ঘনিয়ে আসছে, এই যে তার একটা সাইন সিমটম, সেটা হচ্ছে তোমার কুসমাল রেসপিরেশন থেকে আমরা বুঝতে পারি যে পেশেন্ট হয়তো আর বাঁচবে না, ঠিক আছে? আর কি? কোল্ড কামি স্কিন, স্কিনটা কিরকম হবে? কোল্ড কামি হবে।
তার সাথে কি হবে, নজিয়া, ভমিটিং, ডায়রিয়া এন্ড অ্যাবডোমিনাল পেন হতে পারে পেশেন্টের। ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব, অ্যাডমিনিস্টার আইভি সোডিয়াম বাইকার্বনেট, যে সোডিয়াম বাইকার্বনেট আমাদের আইভিতে অ্যাডমিনিস্টার করতে হবে, আর পটাশিয়াম ক্লোরাইড ইনটেক কিন্তু অ্যাভয়েড করতে হবে এক্ষেত্রে। ঠিক আছে, দেন নেক্সট দেখো মেটাবলিক অ্যালকালোসিস, বেস বাইকার্বনেট এক্সেস, মানে বেসে কি হচ্ছে, বাইকার্বনেট বেড়ে যাচ্ছে, এক্সেস পরিমাণে হচ্ছে। ইনক্রিজ ইন পিএইচ অফ ব্লাড, বডিতে কি হচ্ছে, মানে পিএইচ অফ ব্লাড যে রয়েছে সেটা হচ্ছে বেড়ে যাচ্ছে। কতটা বাড়ছে, যে হচ্ছে 7.45 থেকে বেড়ে যাচ্ছে পিএইচ লেভেলটা। এবার মেটাবলিক কি করে বুঝবো, যে ইনক্রিজ প্লাজমা বাইকার্বনেট, মানে বাইকার্বনেটের লেভেল আবার কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। কতটা, 28 মিলিইকুইভ্যালেন্ট পার লিটার থেকে বেড়ে যাচ্ছে, তখন সেই কন্ডিশনকে আমরা বলছি মেটাবলিক অ্যালকালোসিস। কারণ কি, কজ কি, যে এক্সেসিভ ইনটেক অফ বাইকার্বনেট, মানে সোডা ওয়াটার, অনেকে খায় না সোডা ওয়াটার, তো সোডা ওয়াটার ইনটেক করার কারণেও কিন্তু মেটাবলিক অ্যালকালোসিস হওয়ার একটা চান্স থাকে। আর কি, লস অফ অ্যাসিড ফ্রম বডি থেকে যদি অ্যাসিড লস হয় তাহলে সেক্ষেত্রেও হতে পারে। যেহেতু কি হচ্ছে, হাইড্রোজেন আয়ন হচ্ছে এক্সক্রিশন বেড়ে যায় সেই কারণে। আর কি, ওভার ইউজ অফ অ্যান্টাসিড অ্যান্ড হচ্ছে বেকিং সোডা, অ্যান্টাসিড যে ট্যাবলেট রয়েছে এটা যদি অনেকে বেশি পরিমাণে ইউজ করে থাকে বা ইনটেক করে থাকে, তাহলে সেক্ষেত্রেও মেটাবলিক অ্যালকালোসিস হওয়ার একটা চান্স থাকে, তার সাথে বেকিং সোডাও। আর প্রোলংড ভমিটিং ও ন্যাজোগ্যাস্ট্রিক সাকশনিং, এইখান থেকে একটা কোশ্চিন হয় প্রতি বছরই, যে প্রোলংড ভমিটিং ও সাকশনিং, ন্যাজোগ্যাস্ট্রিক সাকশনিং, এক্সেসিভ লস অফ হাইড্রোজেন আয়ন, যেহেতু এক্সেসিভ লস হচ্ছে হাইড্রোজেন আয়নের, সেই কারণে এক্ষেত্রে কি হতে পারে, মেটাবলিক অ্যালকালোসিস হতে পারে। ঠিক আছে, দেন বাকি দেখো সাইন সিমটম কি কি রয়েছে, মানে রেসপিরেটরি অ্যালকালোসিসের সাইন সিমটমও একই রয়েছে। ম্যানেজমেন্ট কি করতে হবে এক্ষেত্রে, ইনটেক অফ পটাশিয়াম ক্লোরাইড টু কম্পেনসেট হাইপোকালিমিয়ার সঙ্গে কম্পেনসেট করার জন্য এক্ষেত্রে পটাশিয়াম ক্লোরাইডের ইনটেক বাড়িয়ে দিতে হবে। আর ফ্লুইড কি প্রোভাইড করতে হবে, যে গিভ ফ্লুইড, আইভি ফ্লুইড টু প্রমোট দ্য এক্সক্রিশন অফ বাইকার্বনেট থ্রু কিডনির মাধ্যমে যাতে বাইকার্বনেট এক্সক্রিশন, মানে বাইকার্বনেট বেরিয়ে যায় বেশি পরিমাণে, সেই কারণে হচ্ছে আইভি ফ্লুইড পেশেন্টকে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে, তোমরা ভালোভাবে পড়বে। ঠিক আছে, বেশি দিন আর এক্সাম নেই কিন্তু, এমসিকিউ প্র্যাকটিস করবে, এখান থেকে আমি কিন্তু কোশ্চেন দেবো। ইলেক্ট্রোলাইট ব্যালেন্স, ইমব্যালেন্স, অ্যাসিড বেস ব্যালেন্স, এই টোটালটা নিয়ে একটা কোশ্চেন আমি রেডি করব, তোমরা কিন্তু এক্সামের জন্য রেডি থেকো। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, এখানে ক্লাস এন্ড করছি।